শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ওকে, আমরা শুরু করি। This will be our last class for, and in this last class we'll study a famous theorem. That name is Stokes theorem. It's a general form of the Green's theorem that we have learned earlier. But previously I want to mention some definition that we kept remind in our last classes. That one is scalar point function. Do you know scalar point function? Hello? No, sir. আমরা বলেছিলাম একটা ক্লাসে যে স্কেলার পয়েন্ট ফাংশন কি জানতে চেষ্টা করেছিলা? পড়ছো, তোমরা সবাই পড়ছো এবং পড়তেছো। স্কেলার পয়েন্ট ফাংশন হচ্ছে একটা রিজনের ভেতরে প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি একটা স্কেলার ডিনোট করে বা একটা স্কেলার ভ্যালু পাওয়া যায়, তাহলে সেই ফাংশনকে বলা হয় স্কেলার পয়েন্ট ফাংশন। ফর এক্সাম্পল, আমরা যে রুমে যার যার রুমে আসি, সেই রুমের ভেতরে ইনসাইডে প্রত্যেকটা পয়েন্টে কোঅর্ডিনেটস হচ্ছে এক্স, ওয়াই, জেড। ওকে, হ্যালো। জি স্যার। আমরা যে রুমে যার যার রুমে আসি, সেই রুমের ভেতরে স্পেসে প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেটস এক্স, ওয়াই, জেড এরকম ভাবে আছে। এখন প্রত্যেকটা পয়েন্টে একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা একটা কি ভ্যালু অ্যাসাইন করতে পারতেছি আমাদের রুমের ভেতরে ইনসাইডের টেম্পারেচার। সেই টেম্পারেচারটা কি কোয়ান্টিটি? স্কেলার। স্কেলার অর ভেক্টর কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। সো আমাদের রুমের প্রত্যেকটা পয়েন্টে, অর্থাৎ একটা রিজন, সেটা আমাদের ডোমেইন, যে কোনো একটা ডোমেইন, সেই ডোমেইনের ভেতরে প্রত্যেকটা ভেতরে পয়েন্টে জন্য একটা করে স্কেলার ভ্যালু যদি অ্যাসাইন হয়, তাহলে সেই যে অ্যাসাইন করতেছে তাকে বলা হবে স্কেলার পয়েন্ট ফাংশন। ফাংশনটা এক একটা স্কেলার পয়েন্ট ইন্ডিকেট করতেছে। তাহলে ভেক্টর পয়েন্ট ফাংশন কি? ভেক্টর পয়েন্ট ফাংশন হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা করে ভেক্টর অ্যাসাইন করবে। ফর এক্সাম্পল, আমরা যদি কোনো একটা নদীতে স্রোত, মনে করো নদীতে স্রোত যাচ্ছে, এরকম ভাবে নদীতে স্রোত যাচ্ছে, এদিক দিয়ে স্রোত যাচ্ছে। এখন তুমি যদি একটা নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট ভলিউম কনসিডার করো ওই নদীর ভেতরে পানিতে, তাহলে ওই পানির প্রত্যেকটা পয়েন্টে দেখো একটা নির্দিষ্ট ভেলোসিটি অ্যাসাইন হবে বা আছে। এম আই রাইট? জি স্যার। তাহলে ওটা হবে একটা ভেক্টর পয়েন্ট ফাংশন। আমরা যদি মনে করো কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে দেখি, কাজ করি, একটা নির্দিষ্ট রিজনের প্রত্যেকটা পয়েন্টে একটা করে নির্দিষ্ট ভেক্টর কাজ করবে ম্যাগনেটিক ফিল্ডের কারণে, তো সেটাও একটা ভেক্টর পয়েন্ট ফাংশন। আমরা এগুলো ইউজ করতেছি, বাট হয়তো টার্মটা না জেনে, যে এটাকে স্কেলার পয়েন্ট ফাংশন বলে, এটাকে ভেক্টর পয়েন্ট ফাংশন বলে, এই আর কি। ওকে, তাহলে আমরা আজকে দেখি স্টোকস থিওরাম। স্টোকস থিওরামটা খুবই ওয়েল নোন থিওরাম, জাস্ট ইটস আ জেনারেলাইজড ফর্ম অফ আওয়ার গ্রিনস থিওরাম। গ্রিনস থিওরামের জেনারেলাইজড ভার্সন। গ্রিনস থিওরামটা ছিল গ্রিনস থিওরাম মনে আছে? কন্ট্যুর ইন্টিগ্রাল, বলো।
f dot dr equals to double integration del m del y minus del n del x del x into dx dy অথবা dA আমরা লিখেছিলাম। স্যার ডিএন ডিএক্স ছিল, তারপর মাইনাস ছিল ডিএম ডিওয়াই ডেল। ও সরি, এখানে ওইটা একই কিন্তু। স্যার না, রাইট হ্যান্ড সাইড স্যার। হ্যাঁ হ্যাঁ একই কিন্তু। সেটা কিভাবে দেখো, এফ ভেক্টর, এফ ভেক্টরকে তুমি যদি এই এম এম ডিএক্স আই সরি এম আই প্লাস এন জে, যেখানে এম এবং এন হচ্ছে এক্স ওয়াই ফাংশন, আর ডিআর হবে ডিএক্স আই ডিওয়াই জে। তাহলে এই দুইটা ডট প্রোডাক্ট নিলে কি আসবে? হ্যালো, এমডিএক্স আর এনডিওয়াই। সেটাই কিন্তু আমাদের যেটা লেফট হ্যান্ড সাইড। দেখো তো বুঝতে পারছি কিনা? জি স্যার। স্যার রাইট হ্যান্ড সাইডের কথা বলছিলাম মানে স্যার, ডি ডেল এন ডেল এক্স তো আগে হবে, তার মাইনাস ডেল এম ডেল আচ্ছা ওটাও হবে নি, আর জাস্ট আমি ফর্মুলাটা লিখতেছি, মানে এটা স্ট্রাকচারটা ডেল এন ডেল এক্স ডেল এন ডেল এক্স মাইনাস ডেল এম ডেল ওয়াই। সাপোজ এইখানে এই যে ইন্টিগ্রেশনটা ডাবল ইন্টিগ্রেশনটা কি ধরনের ইন্টিগ্রেশন? সিম্পল ডাবল ইন্টিগ্রেশন, কোনো সারফেস ইন্টিগ্রাল কিন্তু না। একটা এই ডোমেনটা কিন্তু এক্স ওয়াই প্লেনের উপর অবস্থিত। কোথায় অবস্থিত? এই ডাবল ইন্টিগ্রেশনের ডোমেনটা কোথায় অবস্থিত? xy প্লেনের উপর। এক্স ওয়াই প্লেনে অবস্থিত। এক্স ওয়াই মনে করো এইটা হচ্ছে আমাদের এই পুরো এই রেড কালারের ভেতরে, আচ্ছা অন্য কালার দেই, সাপোজ এইটা হচ্ছে একটা রিজিয়ন, যে রিজনের ভেতরে আবদ্ধ এরিয়াটা হচ্ছে এ, পুরাটা সাপোজ ক্যাপিটাল এ, বা আমরা দিয়েছিলাম এখানে ক্যাপিটাল আর, পুরাটা হচ্ছে ক্যাপিটাল আর। এই পুরা ক্যাপিটাল আরটা এক্স ওয়াই প্লেনে অবস্থিত। কোথায় অবস্থিত? সাপোজ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এক্স ওয়াই প্লেনে অবস্থিত। এবং এই রিজন আর যে কার্ভ দ্বারা আবদ্ধ, যেমন এখানে এই যে ব্লো কার্ভ দ্বারা, এই কার্ভটার নাম দেওয়া হয়েছিল সি, যেটা এই যে এখানে লেফট হ্যান্ড সাইডে আমাদের কন্ট্রোল ইন্টিগ্রাল এফ ডট ডি আর সি, এইটা এই কন্ট্রোলের ভেতরে আবদ্ধ রিজিয়নটা হচ্ছে ক্যাপিটাল আর। অবশ্যই এটা এক্স ওয়াই প্লেনে অবস্থিত, কিন্তু এটাকে একটু জেনারেলাইজড ভার্সন করা, যে এক্স ওয়াই প্লেনে না হয়ে যদি কোনো অন্য প্লেনে অবস্থিত হয়, স্পেসে প্লেনটা থাকে, এই প্লেনটা এক্স ওয়াই প্লেনে, মানে আমরা যে রুমটাতে বসে আছি সেই ফ্লোরে না থেকে যদি ফ্লোরের উপরে আঁকা বাঁকা করে থাকে, আঁকা বাঁকা বলতে কি বোঝাচ্ছি, মনে করো তুমি একটা পেজটা যদি স্লাইটলি অ্যাঙ্গেল করে রাখো, যেমন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি যদি ধরে রাখো, তোমার হাত দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে যদি রাখি একটা পেজ, তাহলে কিন্তু আর গ্রিনস থিওরাম অ্যাপ্লিকেবল না। অ্যাপ্লিকেবল? হ্যালো, না স্যার। আমি আবার বলতেছি, গ্রিন থিওরাম আমরা যে ইউজ করেছিলাম, দেখো সেখানে স্টেটমেন্টটা এরকম ছিল যে এই রিজনটা এক্স ওয়াই প্লেনে অবস্থিত, এই রিজনটা এক্স ওয়াই প্লেনে অবস্থিত, অর্থাৎ যে ফ্লোরটাতে আমরা বসে আছি মনে করো সেই ফ্লোরের ফ্লোরের মধ্যে টাচ করে আছে। মনে করো একটা অফসেট পেপার তুমি ফ্লোরে রাখলা, সেইটাই হচ্ছে ক্যাপিটাল আর, সেই অফসেট পেপারটার রিজিয়ন তাই হচ্ছে ক্যাপিটাল আর। এখন ওই অফসেট পেপারটা ফ্লোরে না রেখে তুমি যদি একটু উপরে রাখো, ফ্লোরে টাচ না করে উপরে রাখো, সেখানে এখন এই উপরে রাখতে গেলে হয় সোজাসুজি প্যারালালি থাকতে পারে অথবা আঁকা বাঁকা যেভাবেই থাকতে পারে, কিন্তু সারফেস কিন্তু হবে। তাহলে ওই গ্রিনস থিওরামটাই হয়ে যাচ্ছে স্টোকস থিওরাম।
ওই ক্ষেত্রে আমাদের যে থিওরামটা দাঁড়াবে তার নাম বলা হচ্ছে স্টোকস থিওরাম। সো এই কারণে বলা হচ্ছে স্টোকস থিওরাম ইজ এ জেনারেলাইজড ভার্সন অফ গ্রিনস থিওরাম। গ্রিনস থিওরামের লিমিটেশন হচ্ছে শুধুমাত্র এক্স ওয়াই প্লেনে অবস্থিত হতে হবে সারফেসটা। এখন এক্স ওয়াই প্লেনে তো সবসময় আমাদের বাস্তবে নাও হতে পারে, তাহলে যে কোনো জায়গায় যদি একটা সারফেস থাকে, সেটা তুমি বাতাসে, মনে করো আমরা কাপড় শুকিয়ে দিচ্ছি, বাতাসে যে কাপড় বাতাসের কারণে যে দুলতেছে সেটাও একটা সারফেস, সেটা এক্স ওয়াই প্লেনে অবস্থিত না। তাহলে ওই ক্ষেত্রে আমরা যদি কোনো কিছু মেজার করতে চাই তাহলে স্টোকস থিওরাম লাগবে। দেখো তো বুঝতে পারছি কিনা? জি স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার আরেকবার বললে একটু ভালো। মনে করো তুমি এই যে বাতাসে আমরা যে কাপড় শুকিয়ে দিই, এখন বাতাসের কারণে সেটা দুলতেছে, কাপড়টা দুলতেছে। এখন ওই কাপড়টা কোথায় অবস্থিত? এক্স ওয়াই প্লেনে অবস্থিত না স্পেসে অবস্থিত? স্পেসে। সেই কাপড়টা কিন্তু একটা সারফেস, সারফেস না থ্রি ডাইমেনশনাল বস্তু? সারফেস স্যার। সারফেস। তাহলে সেই ক্ষেত্রে গ্রিনস থিওরাম কিন্তু অ্যাপ্লিকেবল না, কারণ ওই সারফেসটা কিন্তু এক্স ওয়াই প্লেনে অবস্থিত না। ওই সারফেসটা কোথায় অবস্থিত? স্পেসে। তাহলে ওই গ্রিনস থিওরামের যে এই যে লিমিটেশন, সেই লিমিটেশনটাকে দূর করার জন্য জেনারেলাইজড ভার্সন, যে যেখানেই হোক না কেন ওই সারফেসটা, স্পেসে হোক আর ফ্লোরেই হোক বা যেখানেই হোক, অ্যাঙ্গেল করে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেই হোক, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে, সারফেস হলেই হলো। যদি কোনো একটা সারফেস আঁকা বাঁকা যেভাবেই, ঢেউ আকারে যেভাবেই থাকুক না কেন, বা ফ্লোরে ফ্ল্যাট আকারেই থাকুক না কেন, বা উপরে স্পেসে ফ্ল্যাট আকারেই থাকুক না কেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই থাকুক না কেন, যেভাবেই একটা সারফেস থাকুক না কেন, তাহলে থিওরামের, তার জন্য যে থিওরাম সেটা হচ্ছে স্টোকস থিওরাম। আচ্ছা, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট, আচ্ছা প্রথম স্টেটমেন্টটা ধরো, দেখো এস, ক্যাপিটাল এস ইজ অ্যান ওপেন টু সাইডেড সারফেস। ওপেন টু সাইডেড, মনে করো আমরা যে অফসেট ধরেছিলাম, অফসেট, এই অফসেটটা কিন্তু ওপেন টু সাইডেড সারফেস। এম আই রাইট? ইয়েস স্যার। একটা অফসেট পেজ নাও মনে মনে, সেটা দুইটা পাশে খোলা, কিন্তু যখন ফুটবল নিবা, যখন একটা ফুটবল কনসিডার করবা, সেই ফুটবলের যে সারফেস, সেই ফুটবলের যে সারফেস সেটা কিন্তু টু সাইডেড ওপেন না, ওয়ান সাইডেড ওপেন। দেখো তো বোঝা গেছে কিনা? হ্যালো, স্যার ফুটবলের সারফেস ওয়ান সাইডেড ওপেন কিভাবে? ওই যে উপরের যেটা, যেখানে আমরা কিক করি সেই পাশটা খোলা, উপরের দিকে খোলা, ভেতরের পাশটা তো আবদ্ধ। জি স্যার। ফুটবলের যে সারফেসের উপরের পোরশনটুকু সেটা খোলা আছে, কিন্তু ভেতরের পোরশনটুকু তো আবদ্ধ, একটা নির্দিষ্ট ভলিউমের ভেতরে আবদ্ধ সারফেসটুকু। সো এটা ওপেন টু সাইডেড না। সো ও টু সাইডেড ওপেন, যেমন আমরা একটা অফসাইড, সরি অফসেট, বা তোমরা যে কোনো কাপড়, কাপড় যদি ফ্ল্যাট করে রাখি, মানে না ক্লোজড যদি না হয়, একেবারে ভলিউম যদি ক্রিয়েট না হয়, তাহলেই হবে ওপেন টু সাইডেড সারফেস বাউন্ডেড বাই সিম্পল ক্লোজড কার্ভ সি। মনে করো একটা অফসেট নিলাম, এই অফসেট যে চারপাশে যে বাউন্ডেড, সেটা কি দ্বারা বাউন্ডেড? চারটা লাইন দ্বারা, তাই না? হ্যালো, জি স্যার। মনে করো এই যেটা একটা অফসেট এভাবে নিলাম, এই অফসেটের ভেতরের অংশটুকু হচ্ছে আমাদের আবদ্ধ রিজিয়ন, আর এই পুরো অফসেটটাকে বলে দিলাম একটা এস, পুরো অফসেটটার নাম দেওয়া হচ্ছে এস, যে এই এসটা হচ্ছে টু সাইডেড ওপেন and bounded by simple closed curve। তাহলে এই যে চারটা লাইন, চারটা লাইন দ্বারাই হচ্ছে আমাদের ক্যাপিটাল সি, সিম্পল ক্লোজড কার্ভ। এরাই দেখো সিম্পল ক্লোজড কার্ভ, আমরা ডেফিনেশনটা পড়েছি আগেও, সিম্পল ক্লোজড কার্ভ যদি কোনো ক্লোজড কার্ভ নিজেদের ভেতরে আবার ইন্টারসেক্ট না করে, যেমন আমি যদি ইনফিনিটিটা লিখি, এটা সিম্পল ক্লোজড কার্ভ না, কারণ এই ক্লোজড কার্ভটা নিজেকে একটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে। কিন্তু তুমি যদি একটা সার্কেল ড্র করো, একটা ও ও ও বা সার্কেল, অথবা আর কি বলা যেতে পারে, ওয়েল নোন, মনে করো আচ্ছা উই ধরো, এটা একটা ক্লোজড, কোথাও খোলা আছে এই কার্ভটা?
না স্যার। No, sir. তাহলে এটা ক্লোজড। তাহলে সিম্পল কি? আবার সিম্পল হচ্ছে এই ক্লোজড কার্ভ যদি নিজেদের ভেতরে আবার কোথাও ইন্টারসেক্ট না করে তাহলেই সেটা হবে সিম্পল। তাহলে আমাদের অফসেটের যে বাউন্ডারিটা সেটা কি সিম্পল? বলো, অফসেটের যে বাউন্ডারি এটা কি সিম্পল? Yes, sir. হ্যাঁ স্যার। এত চিন্তা করতে হবে এটা? যাক, আচ্ছা, এই রিজনের ভেতরে একটা ভেক্টর এ ভেক্টর ফাংশন কাজ করতেছে। এখন সেই ভেক্টরটা কি হতে পারে? ম্যাগনেটিক ফিল্ড হতে পারে। মনে করো যদি তুমি যদি কোনো এরকম একটা সারফেস নদীর স্রোতের মধ্যে ধরো, এরকম একটা ফ্লো, অথবা তুমি যদি এখান থেকে বাতাসটাকে ফ্লো ধরো, সেটাও একটা হতে পারে ভেক্টর। মানে যে কোনো ভেক্টর যার দিক এবং মান দুইটাই আছে, এইটুকুর ভেতরে সে কাজ করতেছে। এটা নিয়ে আমরা কাজ করব। হ্যাজ দেন দ্য ভেক্টর ফাংশন এ এই রিজনের ভেতরে হ্যাজ কন্টিনিউয়াস ডেরিভেটিভস। অবশ্যই এই ভেক্টর ফাংশনটা এই রিজনের ভেতরে কন্টিনিউয়াস ডেরিভেটিভ থাকতে হবে। কন্টিনিউয়াস ডেরিভেটিভ কেন থাকতে হবে? এটা আমরা এই স্টেটমেন্ট দেখে বুঝতে পারবো। যে যখন কার্ল করতে গেলে তো ডেরিভেটিভ আসবে না? ডেল জি, এ স্যার। ডেল এক্স। তাহলে এই যে ডেরিভেটিভ, এই ডেরিভেটিভটাকে আমরা তখন ইন্টিগ্রেশন করতে পারবো যদি এই ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হয়। কি হয়? Continuous. কন্টিনিউয়াস হয়। তাহলে এই কার্ল এ থেকে তুমি ভেতরে পাবা ডেরিভেটিভ। কার্ল এর ভেতরে ডেরিভেটিভ আছে। কার ডেরিভেটিভ? এই ভেক্টর এর ডেরিভেটিভ, ক্যাপিটাল এর কম্পোনেন্ট এর ডেরিভেটিভ গুলো পাবা। এখন সেই ডেরিভেটিভ গুলো যদি কন্টিনিউয়াস না হয় তাহলে এই ডাবল ইন্টিগ্রেশন কি এক্সিকিউট করা সম্ভব হবে? No, sir. এই কারণে এখানে আমরা প্রথমেই শুরুতে ধরে নিলাম এই ভেক্টরটা অবশ্যই কন্টিনিউয়াস ডেরিভেটিভ মেইনটেইন করে। যদি করে তাহলে এইটা হচ্ছে আমাদের থিওরাম। যেখানে লেফট হ্যান্ড সাইড দেখো a ডট dr, কন্ট্যুর ইন্টিগ্রাল a ডট dr, এটা কিন্তু গ্রিনস থিওরামের লেফট হ্যান্ড সাইড সেম। গ্রিনস থিওরামের লেফট হ্যান্ড সাইড আর স্টোকস থিওরামের লেফট হ্যান্ড সাইড সেম। যেখানে বলতে পারো এখানে তো গ্রিনস থিওরামে যে একটু আগে আমরা বলেছিলাম একজন যে m dx প্লাস n dy এরকম ছিল না? হ্যাঁ স্যার। কন্ট্যুর ইন্টিগ্রাল এটা একই। এটা ডট প্রোডাক্ট যখন এ ভেক্টরকে কম্পোনেন্ট দিয়ে লাগবা, কম্পোনেন্ট সাপোজ এম আই প্লাস এন জে, আর ডিআর কে যখন আমরা লিখবো ডিএক্স আই ডিওয়াই জে, তখন ডট প্রোডাক্ট করো, দেখো যে এইটাই চলে আসবে। ওকে, হ্যাঁ স্যার। ইকুয়ালস টু। এইবার দেখো এইখানে দেওয়া হচ্ছে গ্রিনস থিওরামে এখানে ছিল ডাবল ইন্টিগ্রেশন, এখানে ছিল ডিএ, ডাবল ইন্টিগ্রেশন ওভার দ্য রিজিয়ন আর এখানে ছিল ডিএ। বাট এইখানে দেখো পার্থক্যটা এখানেই, গ্রিনস থিওরামের সাথে এখানে পার্থক্যটা এখানেই। এইখানে হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন ওভার দ্য সারফেস এস, অর্থাৎ এটা হলো সারফেস ইন্টিগ্রাল। এটা কি ইন্টিগ্রাল? সারফেস ইন্টিগ্রাল। আর এইটা দেখো আমরা যে ফ্ল্যাক্সের ডেফিনিশন পড়ছি মনে আছে? এফ ডট এন ডিএস, এখানে সারফেস ইন্টিগ্রাল এফ ডট এন ডিএস, এটাকে কিন্তু ফ্লাক্স বলেছিলাম। দেখো তো খেয়াল আছে কিনা? হ্যালো, Yes, sir. এফ ডট এন ডিএস। তাহলে দেখো এই যে এইটাকে মনে মনে এফ ধরো, এটাকে কি ধরবো মনে মনে? এই যে কার্ল F. এফ ডট এন ডিএস, তার মানে এটা একটা ফ্লাক্সের যে ডেফিনেশন এফ ডট এন ডিএস সেরকম ভাবে পড়তেছে। সো এটা সারফেস ইন্টিগ্রাল। তাহলে দেখো স্টোকস থিওরাম আর গ্রিনস থিওরামের মধ্যে মূল পার্থক্য, এটা লেখার দরকার নেই, শুধু এটুকু লিখবা। স্টোকস থিওরাম আর গ্রিনস থিওরামের মূল পার্থক্য হচ্ছে এইখানে। এখন তোমার যদি হয় কি বলে এটা রিজনে যদি এক্স ওয়াই প্লেনটা হয়, সারফেসটা যদি এক্স ওয়াই প্লেন অবস্থিত হয়, সারফেসটা কোথায় অবস্থিত?
XY plane. XY plane. দেখো সারফেসটা যদি XY প্লেন অবস্থিত হয়, এইটুকু থেকে আমি গ্রিনস থিওরাম পেতে পারি, এইটুকু থেকে গ্রিনস থিওরাম পেতে পারি। অর্থাৎ গ্রিনস থিওরাম একটা অনুসিদ্ধান্ত বলা যেতে পারে স্টোকস থিওরামের, বা পার্টিকুলার কেস বলা যেতে পারে। কিভাবে দেখো, যদি XY প্লেনে অবস্থিত হয় তাহলে ডিএস কে আমরা লিখতে পারবো ডিএ। কি লিখতে পারবো DA. বলো? ডিএ। আর এন হ্যাট কে কি লিখতে পারবো? হ্যালো, 1. নো নো নো, এন হ্যাটটা কি? Unit vector. ইউনিট ভেক্টর। কোন দিকে? এন ভেক্টরটা হচ্ছে আউটওয়ার্ড ইউনিট নরমাল ভেক্টর। কি এন ভেক্টরের কি প্রপার্টি বলো? Outward normal vector. আউটওয়ার্ড ইউনিট নরমাল ভেক্টর সারফেসের যে কোনো পয়েন্টে। আচ্ছা, কোন একটা অফসেট তুমি যদি XY প্লেনে রেখে দাও, তাহলে তার ইউনিট নরমাল ভেক্টর আউটওয়ার্ডের দিকে কি হবে? কে ভেক্টর হবে, কে আই জে কে। XY প্লেনের সাথে লম্ব কে থাকে, K. তাহলে এটা হবে কে ভেক্টর। তখন এই কার্লের যে ডেফিনেশন আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, তাহলে এখানে লেখো এম, এখানে এন, এখানে 0 0 যদি লিখো, এখানে ডেল ডেল জেড, তারপর এখানে যদি কে লিখে তারপর ডট প্রোডাক্ট করো, দেখো যে ওই যে ওইটাই আসবে। বুঝে নাই? এত ভেঙে ভেঙে বলা কি সম্ভব? আচ্ছা, এটা লেখো টু ডাইমেনশনাল। যদি টু ডাইমেনশনাল এনে দেই, তাহলে আই জে কে নেবলা মানে কি? ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই Del ডেল del ডেল Z. জেড। কিন্তু টু ডাইমেনশনাল নিচ্ছি, তাহলে এর কম্পোনেন্ট দুইটা থাকবে, কারণ গ্রিনস থিওরামে দেখো দুইটা কম্পোনেন্ট ছিল এম এন, তাহলে জেড N. কম্পোনেন্ট কি? 0। 0. এটা হচ্ছে কার্ল এ ডট কে ভেক্টর। তাহলে এখানে যে ডট প্রোডাক্ট আছে কার সাথে? হ্যালো বলো, এই ডট প্রোডাক্টটা কার সাথে কাজ করতেছে? কে ভেক্টরের সাথে। K vector সাথে। তাহলে এইখানে শুধুমাত্র কে কম্পোনেন্টের সাথে ডট প্রোডাক্টের রেজাল্ট থাকবে, আর অন্যগুলো কাজ করবে না। যেমন আই ভেক্টরের সাথে এখানে যাই থাকুক না কেন সমস্যা নাই, রেজাল্টের কোনো সমস্যা হবে না। তারপরে মাইনাস জে যাই থাকুক না কেন, যে সমস্যা নাই, কিন্তু কে কম্পোনেন্টের সাথে আমাদের কে কম্পোনেন্ট ডট প্রোডাক্ট কাজ করবে। সো কে কম্পোনেন্টটা দেখো কত হয়, এখানে কে কম্পোনেন্টটা কত হবে? Del N del X minus del M del Y. ডেল এন ডেল এক্স মাইনাস ডেল এম Del M del Y. ডেল ওয়াই। এইটা হচ্ছে কার্লের ভ্যালু ডট কে ভেক্টর। তাহলে আমরা তো ডট প্রোডাক্ট জানি, ছোটবেলায় শিখছো। এখানে আই জে কে যা ইচ্ছা তাই থাকুক না কেন, শুধু ডট প্রোডাক্ট হচ্ছে কে এর সাথে, তাহলে এগুলোর মান 0, আর এইটা শুধু আসবে এখানে কে এর সাথে 1, আর এখানে কে এর সাথে এটা, তাহলে ডট প্রোডাক্ট করলে কি আসবে রেজাল্ট? ডেল এন ডেল Del এক্স X মাইনাস minus del M del Y. ডেল এন ডেল ওয়াই। দেখো এই যে এইটুকুর মান এইটা আসছে, আর এই ডিএস কে লেখো ডিএ, আর এই সারফেস ইন্টিগ্রাল হয়ে যাবে আর। তার মানে দেখো গ্রিনস থিওরাম পাওয়া গেছে। জি স্যার। তার মানে স্টোকস থিওরাম হচ্ছে জেনারেল ভার্সন। যেমন ওই যে সার্কেলের জেনারেল ইকুয়েশন পড়ছো না একটা, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। জি ওই স্যার। ওই ইকুয়েশন থেকে সব ধরনের সার্কেল পেতে পারো, যেমন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস r স্কয়ার, এই সার্কেলটাও তুমি ওই ইকুয়েশন থেকে পেতে পারো। এই কারণে ওইটাকে বলেছিলাম জেনারেল ইকুয়েশন। ঠিক এরকম ভাবে এটা হচ্ছে জেনারেল ফর্ম। কার জেনারেল ফর্ম? গ্রিনস থিওরামের। এবং এই জেনারেল ফর্মটাকে বলা হচ্ছে স্টোকস থিওরাম। এখন আমরা এটা প্রমাণ করব। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। হ্যালো, জি স্যার। এখন এই লেফট হ্যান্ড সাইড এইটা আসলে ফিজিক্যালি কি মিন করে, আর রাইট হ্যান্ড সাইড ফিজিক্যালি কি মিন করে? ফিজিক্যালি এটার জন্য দেখো তোমরা
তোমরা তো সবাই নেট ইউজ করো তাই না? জি স্যার। তাহলে নেটে ইউটিউবে যে সার্চ দিবা, ইউটিউবে যে সার্চ দিবা দেখো এই যেরকম লেখা আছে স্টোকস থিওরাম ইনটিউশন, গ্রিনস থিওরাম ইনটিউশন, ডাইভারজেন্স থিওরাম, এই যে জিওমেট্রিক ইনটিউশন, দেখছো? জি স্যার। এইগুলো খুব ক্লিয়ারলি সুন্দরভাবে এখানে এক্সপ্লেনেশন গুলো দেওয়া আছে যে এই যে লেফট হ্যান্ড সাইডে এই টার্মটা সেগুলো কি রিপ্রেজেন্ট করে, রাইট হ্যান্ড সাইডে টার্মটা ফিজিক্যালি জ্যামিতিক ভাবে কি রিপ্রেজেন্ট করে, খুব সুন্দরভাবে এগুলো দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো যে এখানে স্টোকস থিওরামের লেফট হ্যান্ড সাইড যেটা আছে যে এফ ডট ডিআর, এফ ডট ডিআর, এটা ছিল না লেফট হ্যান্ড সাইডে আমাদের? জি স্যার। এই যে দেখো এখানে এই যে ক্যাপিটাল এস হচ্ছে এখানে একটা যে বাঁকা সারফেস দেওয়া আছে না, প্রায় ঢেউয়ের মতো করে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ক্যাপিটাল এস। এই যে এটা, এই যে এখান থেকে এভাবে যাচ্ছে, এভাবে এইটুকু হচ্ছে ক্যাপিটাল এস। এই ক্যাপিটাল এস সারফেসের ভেতর দিয়ে একটা মনে করো ভেক্টর এফ কাজ করতেছে, এই তার ডিরেকশন হচ্ছে এরকম, দেখো ইউনিফর্ম এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে যে ডিরেকশন দেওয়া আছে। তাহলে এফ ডট ডিআর এইটা দ্বারা কি বোঝাচ্ছে? এফ ডট ডিআর দিয়ে কি পাবো আমরা এইখান থেকে, এই সারফেসের ভেতর থেকে এফ ডট ডিআর দ্বারা কি পাবো, ফিজিক্যালি কি রিপ্রেজেন্ট করতেছে? কোশ্চেনটা বুঝতে পারছো? জি স্যার। এই যে ফ্লুইড এর ভেলোসিটি এফ বা যে কোনো ভেক্টর ফিল্ড এফ, এই ডিআর হচ্ছে কাজ করতেছে, দেখো এই যে কন্ট্যুর ইন্টিগ্রাল বলা ছিল এখানে, কন্ট্যুর ইন্টিগ্রাল সি, অর্থাৎ এই যে কন্ট্যুর, এই কন্ট্যুরের উপরে এই ফ্লুইডের উপাংশ কত, ফ্লুইডের ভেলোসিটির বা ভেক্টর এর উপাংশ কত। যেমন মনে করো এখানে এটা এফ এর ডিরেকশন হচ্ছে এদিকে, কিন্তু দেখো আমাদের সি কিন্তু বলা আছে সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ, সি এর ডিরেকশন কোথায়? অ্যান্টি ক্লকওয়াইজ। সি ইজ ট্রাভেলড ইন পজিটিভ ডিরেকশন, আর পজিটিভ ডিরেকশন কোনটা? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, এম আই রাইট? তাহলে এখন এইখান থেকে এইখানে দেখো ফ্লুইডের ভেলোসিটি আর এই পোরশনটুকুর জন্য, এই পোরশনটুকুর যদি ডট প্রোডাক্ট নাও ডিআর এই পোরশনটুকুর জন্য, তাহলে দেখো ফ্লুইডের ভেলোসিটি আর সি এর ডিরেকশন একই দিকে না? হ্যাঁ স্যার। তাহলে এখানে পজিটিভ, এই ডট প্রোডাক্টের ভ্যালুটা পজিটিভ কিছু আসবে। আবার এইটা দেখো, এই পোরশনটুকু, এই এজ এর জন্য, এই এজ এর যে ডিআর বা সি এর যে ডিরেকশন এই দিকে, আর ফ্লুইডের ডিরেকশন কোন দিকে, ভেলোসিটিটা কোন দিকে, এদিকে, তাহলে এই ডিরেকশন দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে যে দুইটা ডট প্রোডাক্ট 90 ডিগ্রি, দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট 90 ডিগ্রি সমান কত হয়? 0 0। জি স্যার। তাহলে এইখানে ভ্যালুটা আসবে 0, অনুরূপভাবে এই পাশের ভ্যালুটাও আসবে 0, ঠিক আছে? আবার এই পাশেরটুকুর জন্য এই পাশেরটুকুর জন্য এই যে এজ, এই পাশে এজ এর ডিরেকশন এইদিকে, বাট ভেক্টরের ভেলোসিটি অপোজিট ডিরেকশন, তাহলে এখানে আসবে নেগেটিভ সামথিং, এবং যে ভ্যালুটা আসবে এখানে পজিটিভ সামথিং, ঠিক সেই ভ্যালুটাই আসবে। সো সাম করলে এটা প্লাস 0 প্লাস নেগেটিভ, এখানে নেগেটিভ কিছু পাবো ডট প্রোডাক্ট করলে উপাংশ, এটা এখানে প্লাস 0, তাহলে টোটাল নেট কত আসবে? 0। তাহলে এটার কন্ট্রোল ইন্টিগ্রাল 0। অনুরূপভাবে এইটা দেখো, এটা এই যে এখানে এলোমেলো 5টা কেস দেওয়া আছে, 5টা কেসে এখানে সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে। দেখো যে এখানে তোমরা এটা নামে সার্চ দিবা, যে স্টোকস থিওরাম ইনটিউশন, মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস, খান একাডেমি, এখানে সুন্দরভাবে শুধু
তোমরা এটা না, যে কোনো 3 ডাইমেনশনাল বা মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাসের যে কোনো জিনিস সার্চ দিবা, দেখবা যে খুব সুন্দরভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে দিচ্ছে, যে কার্ভ, ডাইভারজেন্সি, এগুলো যে ফিগার কেমন, বাস্তবে ফিগার কেমন, সব কিন্তু তুমি বুঝতে পারবা। আমাদের সময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এত নেট অ্যাভেলেবেল ছিল না, এগুলো আহ, অনেক অনেকে বুঝতামই না। তো এখন তোমাদের সেই সুযোগটা আছে যে নিজেদের যদি কোনো কনফিউশন থাকে সেটা তোমরা ওভারকাম করতে পারো। আচ্ছা, আমরা আমাদের ইয়ে চলে যাই, আম, প্রমাণটাতে চলে যাই। আচ্ছা, আমরা এবার প্রমাণ করব। Where C is traversed in the positive direction and n hat is the positive outward drawn unit normal to surface S. মনে করো এই যে এখানে এই যে একটা সার্কেল, এই যে এখানে একটা মনে করো সার্কেলটাকে স্পেসে ড্র করছে। মনে করো যে এরকম একটা সার্কেল এখানে দিলাম স্পেসে, এক্স ওয়াই প্লেনে না হয়ে স্পেসে রাখা হচ্ছে, এই যে শ্যাডো করা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছ। জি স্যার। জি স্যার। এই শ্যাডো সার্কেলটাই মনে মনে ধরো জি, স্যার। এস। মনে মনে কি ধরবো? শ্যাডোটাকে, শ্যাডো সারফেসটাকে এস। Yes. দেখো এই সার্কেলটা হচ্ছে টু সাইডেড ওপেন, উপরের দিকেও খোলা নিচের দিকেও খোলা। এখন বলতে পারো যে এখানে পাইপের মতো যে নামছে এগুলো কি? এই যে পাইপের মতো যে সিলিন্ডারের মতো যে নিচে নামছে ওগুলো না, ওগুলো পরে, ওগুলো যে প্রজেকশন ড্র করার জন্য ওগুলো ড্র করছে। প্রথমে শুধুমাত্র এইটুকু হচ্ছে আমাদের ক্যাপিটাল এস, এইটুকু। তারপরে যে লাইন নিচে ড্র করছে এগুলো প্রজেকশন, নিচে এক্স ওয়াই প্লেনের উপর কি প্রজেকশন দিচ্ছে সেটা বের করার জন্য এখান থেকে লম্ব ড্র করছে। ওটা আমাদের শুরুর দিকে এস এর সাথে কোনো সম্পৃক্ততা নেই। সো এই হচ্ছে আমাদের এস। দেখো আমরা কি বলতেছি, যে এস বি এ টু সাইডেড সারফেস বাউন্ডেড বাই সিম্পল ক্লোজড কার্ভ সি। এই সারফেসটা যে সিম্পল ক্লোজড কার্ভ দ্বারা আবদ্ধ সেটার নাম হচ্ছে সি, এবং দেখো সেই ডিরেকশনটা অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে ডিরেকশনটা দেওয়া আছে। সো এই সার্কেলের পরিধি সাপোজ হচ্ছে সি ক্যাপিটাল। ইটস প্রজেকশন, এই যে প্রজেকশন আসছে এখন, ইটস প্রজেকশন, এই সারফেসটার প্রজেকশন অন দ্য এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স প্লেনস আর দ্য রিজিয়ন আর জেড আর এক্স আর ওয়াই বাউন্ডেড বাই দ্য সিম্পল ক্লোজড কার্ভ গামা জেড, গামা এক্স, গামা ওয়াই রেসপেক্টিভলি। আচ্ছা, একটা একটা করে দেখো। মনে করো সারফেসটা তুমি যদি এক্স ওয়াই প্লেনের সমান্তরালে থাকে সার্কেলটা, তাহলে তার প্রজেকশন কেমন হবে? এক্স ওয়াই প্লেনে ওই সার্কেলটাই আসবে না? হ্যাঁ স্যার। তাহলে এই সার্কেল যে প্রজেকশনটা আসছে সেটাই হচ্ছে আমাদের, দেখো এখানে বলা হচ্ছে আর, কি বলা হচ্ছে? এক্স ওয়াই প্লেনের প্রজেকশনটাকে কি বলা হচ্ছে? আর আর জেড। আর জেড। এখানে ভুলে আর এক্স লেখা হচ্ছে, ইট শুড বি আর জেড। কি হবে এটা বলো? আর জেড। আর জেড হবে, আর জেড বলা হবে। আর এই আর জেড এর যে বাউন্ডারি, যেটা এই যে এখানে তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে, এই যে আর জেড এর যে বাউন্ডারি, এই বাউন্ডারিটার নাম কি? এই বাউন্ডারিটার নাম কি? গামা, গামা জেড। জেড। গামা জেড। ওকে, আচ্ছা। এখন এই সারফেসটা এক্স ওয়াই প্লেনের সমান্তরাল না থেকে জেনারেল ভার্সন যদি ধরো, মানে আঁকা বাঁকা ঢেউ এরকম ভাবে আছে, মনে করো একটা আছে এরকম করে স্লাইস করি না আমরা অনেক সময়, সেইভাবে এরকম একটা আছে। এখন এটার এক্স ওয়াই প্লেনেও তোমার প্রজেকশন পাবা, তারপরে ওয়াই জেড প্লেনেও প্রজেকশন পাবা, জেড এক্স প্লেনেও প্রজেকশন পাবা, তিনটা প্লেনেই প্রজেকশন পাবা। এইটারও প্রজেকশন পাবা এক্স ওয়াই জেড বা জেড এক্স প্লেনে, কিন্তু সেটা কি হয়ে যাবে? সেটা মনে করো একটা লাইন হয়ে যাবে, একটা স্ট্রেট লাইন হবে, কিন্তু এগুলোর রিজন হবে। ওকে, এবার assume that the surface S has the following representation: z equals to f of xy. এখন এই যে ইকুয়েশনটা, এই যে সারফেসটা, এই সারফেসটার ডোমেন, এই সারফেসটা ড্র করতে গেলে ডোমেন কে? এই সারফেসটা ডোমেন কে বলো?
XY plane. XY plane. XY প্লেন, তাহলে তুমি এটাকে প্রত্যেকটা ডোমেনের XY পয়েন্টের জন্য XY এক একটা পয়েন্টের জন্য কার ভ্যালু পাবা? হাইট, জেড এর ভ্যালু, কার ভ্যালু? Z এর Height value. বা Z এর ভ্যালু। তাহলে এই জেড ইকুয়ালস টু হাইট, এই হাইট মনে করো ফাংশন এফ দ্বারা নির্ণয় করা হয়। সো এই আমরা প্রথমে যদি ডোমেনটাকে এই সারফেস তো 3 ডাইমেনশনাল, যদি অ্যাঙ্গেল করে লেখো একটা সারফেস যদি এইভাবে অ্যাঙ্গেল করে দেখো তাহলে 3 ডাইমেনশনাল সারফেস, মানে এখানে এক্স ওয়াই জেড তিনটা কম্পোনেন্টই আছে। প্লেন মনে করো এই যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়ালস টু ডি, এই ইকুয়েশনটা মনে আছে তোমাদের? জি স্যার। সি জেড ইকুয়ালস টু ডি, এটা কার ইকুয়েশন? এটা কার ইকুয়েশন? হ্যাঁ, প্লেনের। প্লেন তার সেটা কিন্তু 3 ডাইমেনশনাল, কারণ তিনটা ভেরিয়েবল আছে এক্স ওয়াই জেড। তো এইখানেও তাই, সারফেসটাও তিনটা 3 ডাইমেনশনাল, এক্স থাকবে ওয়াই থাকবে জেড থাকবে। এখন এটাকে ইকুয়েশনটা থেকে তুমি এই ইকুয়েশন থেকে এক্স সমান সমান সামথিং অফ ওয়াই জেড লিখতে পারবা, অথবা ওয়াই সমান সমান সামথিং অফ জেড এক্স লিখতে পারবা, অথবা জেড সমান সমান সামথিং অফ মানে ফাংশন অফ এক্স ওয়াই লিখতে পারবো। জি স্যার। তো ওইটা এখানে বলা হচ্ছে যে এই সারফেসের যে ইকুয়েশন, এখানে এক্স ওয়াই জেড তিনটাই আছে। এখন আমরা যখন প্রজেকশন নেব এক্স ওয়াই প্লেনে, তখন আমি লিখবো জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই, কারণ তখন ডোমেনটা এক্স ওয়াই প্লেনে হবে। যদি প্রজেকশন এক্স ওয়াই প্লেনে নাও তাহলে ডোমেনটা হবে এক্স ওয়াই প্লেনে। সো এর জন্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে এক্স ওয়াই, কিন্তু যখন প্রজেকশন আমরা ওয়াই জেড প্লেনে নেব তখন ডোমেন হবে ওয়াই জেড। সো তখন আমরা লিখবো এক্স ইকুয়ালস টু ওয়াই জেড এর ফাংশন, আবার ওয়াই ইকুয়ালস টু এক্স জেড এর ফাংশন লিখবো যখন প্রজেকশনটা নেওয়া হবে এক্স জেড প্লেনের উপর। সো একটা ইকুয়েশন তিন ভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারো, যেমন এটাও এখানে যে আমরা এক্সাম্পল নিয়েছিলাম এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইকুয়ালস টু ডি, এটা তুমি এক্স সমান সমান দিয়ে লিখতে পারো, ওয়াই সমান সমান দিয়ে লিখতে পারো, জেড সমান সমান দিয়ে লিখতে পারো। এম আই রাইট? Yes, sir. যখন যেটা প্রয়োজন হবে আমরা সেভাবে লিখবো। যখন এক্স ওয়াই ডোমেন নিয়ে কাজ করব, ডোমেন যখন এক্স ওয়াই প্লেন, তখন এই ফার্স্ট ইকুয়েশন নিয়ে আমরা ক্যালকুলেশন করব। যখন ডোমেন হবে ওয়াই জেড তখন এই ইকুয়েশন নিয়ে কাজ করব, ওয়াই জেড ডোমেন। অর্থাৎ যেটা প্রয়োজন হবে যখন ওভাবে আমরা ইকুয়েশনটা অ্যারেঞ্জ করে নেব, বাট অবশ্যই এই ফাংশনগুলো ডিফারেন্সিয়েবল হতে হবে, ডেরিভেটিভ থাকতে হবে। ওকে, মুভ অন নাও। এখন আমাদের এই অ্যাসাম্পশন গুলো ধরে নিয়ে আমরা এখন প্রমাণ করব এই থিওরামটা। এই থিওরামটার দেখো রাইট হ্যান্ড সাইড সারফেস ইন্টিগ্রাল নেবলা ক্রস এ ভেক্টর ডট এন ডিএস, এন হচ্ছে আউটার নর্মাল ভেক্টর। এই রাইট হ্যান্ড সাইড টুকু এটা বাদ দিয়ে দাও, এইটা আমরা ক্যালকুলেশন করি দেখি। ওকে, রাইট হ্যান্ড সাইড সারফেস ইন্টিগ্রাল নেবলা ক্রস এ ডট এন ডিএস, ঠিক আছে কি? রাইট হ্যান্ড সাইড কি এটাই? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা, দেন নেবলা ক্রস এ ভেক্টর যেহেতু 3 ডাইমেনশনাল নিচ্ছি, আমরা ধরে নিলাম এ ভেক্টরের তিনটা কম্পোনেন্ট আছে যেহেতু 3 ডাইমেনশনাল, আই জে কেথ কম্পোনেন্ট। আমরা এ ভেক্টরকে মনে মনে ধরে নিলাম a1 a2 a3 ভেক্টর কম্পোনেন্ট গুলো এ ভেক্টরের, ক্রস ডট এন। এখন দেখো এই যে ডট প্রোডাক্ট কার সাথে আছে? এই পুরো সেকেন্ড ব্র্যাকেটের সাথে আছে না ডট প্রোডাক্ট? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা তাহলে সবার সাথে দিয়ে দেই। আবার ক্রস প্রোডাক্ট দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেয়া আছে, তাহলে এই ক্রস প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করে দেই, প্রথম কম্পোনেন্টের সাথে দিয়ে দিলাম ক্রস প্রোডাক্ট a1i, আবার দ্বিতীয়টার সাথে দিয়ে দিলাম a2j ক্রস, তৃতীয়টার সাথে a3k, দেন ডট প্রোডাক্টও দিয়ে দিলাম। টার্ম তিনটা প্লাস দিয়ে তিনটা পাইছো, কিন্তু প্রত্যেকটা টার্মে আবার ডট দিয়ে দাও,
ডট দিয়ে দিলাম, তারপরে সারফেস ইন্টিগ্রাল ডিস্ট্রিবিউট করে দাও। ইন্টিগ্রেশন তো জানো তুমি, অ্যাসোসিয়েটিভ ল মেনটেন করে, ডিস্ট্রিবিউশন ল মেনটেন করে। সো আমরা প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন করে 3টা সারফেস ইন্টিগ্রাল পেলাম। দেখো তো এটুকু বুঝতে পারছি কিনা? জি স্যার। কয়টা সারফেস ইন্টিগ্রাল পেলাম? 3টা। তিনটা। একটা একটা করে ক্যালকুলেশন করব, যাতে আমাদের মানে খাতায় সহজে আমরা লিখতে পারি। সম্পূর্ণটা নিয়ে কাজ করলে খাতায় আটবে না বা ডিফিকাল্ট মনে হবে অনেক। সো আমরা এখন একটা একটা নিয়ে কাজ করি। প্রথম কম্পোনেন্ট নিলাম, ফার্স্ট সারফেস ইন্টিগ্রাল নেবলা ক্রস a1i ডট n hat ds। ওকে, এট ফার্স্ট এটা নিলাম। এবার ক্রস প্রোডাক্টের যে নরমাল ডেফিনেশন আমরা সেটা লিখি। ক্রস প্রোডাক্টের বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলা দিয়ে এটা লিখলাম। দেখো তো ঠিক আছে কিনা? প্রথমে আছে নেবলা, নেবলারটা হবে সেকেন্ড রো, নেবলার কম্পোনেন্ট গুলো লিখে দিলাম। দ্বিতীয় ভেক্টরে শুধু আই কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্টও নেই, কে কম্পোনেন্টে নেই। সো জে এবং কে কম্পোনেন্ট কত হবে? 0 হবে। ওকে, তাহলে 0 জিরো লিখে দিলাম। ঠিক আছে কি? আর এন ডট, এই যে ডট কিন্তু খুব এসেনশিয়াল, এখানে ডট মিন্স ডট প্রোডাক্ট, ডট এন হ্যাড ডিএস রেখে দিলাম। তারপরে ক্রস প্রোডাক্ট করো, পারফর্ম করো, এটা আসলো। এবার ডট প্রোডাক্ট সবার কাছে দিয়ে দাও, দিয়ে আবার ডিস্ট্রিবিউট করে দাও, আবার ডিস্ট্রিবিউট করে দাও। ডিস্ট্রিবিউট করে দিলে আবার এরকম 2টা সারফেস ইন্টিগ্রাল পাবা। প্রথমটা থেকে আবার 2টা সারফেস ইন্টিগ্রাল পেলাম, এটা নাম দেওয়া হচ্ছে 2। আচ্ছা, এবার আমাদের সারফেসটাকে ধরে নিলাম ইকুয়েশন z ইকুয়ালস টু f of xy। কি ধরে নিলাম? z equal f of xy। z equals to f of xy be the equation of s, then the position vector to any point of s। তাহলে s এর উপর যে কোনো পয়েন্টের পজিশন ভেক্টর কত হবে? পজিশন ভেক্টর আমরা জানি কিভাবে লেখে, r সমান সমান হচ্ছে xi plus yj plus zk। xi প্লাস yj প্লাস zk। এটা হচ্ছে পজিশন ভেক্টর লেখার ছোটবেলা শিখে আসছো, যেখানে তাহলে যে সারফেসের উপরে যে প্রত্যেকটা পয়েন্ট, মনে করো এখানে যে সারফেস ধরেছিলাম, পিছনে চলে যাই, এখানে যে সারফেস ধরেছিলাম, এই যে শ্যাডো এস, এই শ্যাডো এস মনে করো এই এই রেড পয়েন্টটা, এইটার আমরা ধরতে চাচ্ছি, কি বলে, পজিশন ভেক্টর কত সেটা আমরা লিখতে চাচ্ছি। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? এইখান থেকে নিচে পারপেন্ডিকুলার ড্র করব লাইন। দেখো তো বুঝতে পারছি কিনা? হ্যালো, জি স্যার। এখান এই পয়েন্ট থেকে স্যার ড্র করলাম। এই হাইটটা ভ্যালু কত? এই হাইটের ভ্যালু কত? এই হাইটের ভ্যালু, এই পজিশন ভেক্টরের হাইটের ভ্যালুটা হবে জেড কম্পোনেন্ট। কি কম্পোনেন্ট? z কম্পোনেন্ট। জেড মানে কে কম্পোনেন্ট, সরি কে কম্পোনেন্ট। এই কে কম্পোনেন্টের ভ্যালুটা কত? আমাদের এই সারফেসের ইকুয়েশন কত ধরা হয়েছে? z ইকুয়ালস টু f f of of xy। xy। তাহলে এই হাইটটুকুর মান হচ্ছে z। এই হাইটটুকুর মান কত? z। z। তাহলে এখানে হবে z, তারপরে x, এইখান থেকে লম্ব x অ্যাক্সিস এর উপর লম্ব টানো, এইটুকু হবে x, 0 থেকে এই পর্যন্ত, অরিজিন থেকে এই পর্যন্ত হবে x, আর এইটুকু হবে y। তাহলে x i প্লাস y j প্লাস zk, এইটা হচ্ছে এই পয়েন্টের পজিশন ভেক্টর। কিন্তু z এর ভ্যালুটা সমান সমান কি দ্বারা রিপ্লেস করা যেতে পারে? z ইকুয়ালস টু হোয়াট ধরে নিছো? ফাংশন অফ xy। তাহলে z সমান সমান আবার f of xy লিখতে পারবো। দেখো তো ঠিক আছে কিনা? হ্যাঁ স্যার। তাহলে এই সারফেসের উপর যে কোনো পয়েন্টের পজিশন ভেক্টর কিভাবে লিখতে পারতেছি? xi yj yj zk। প্লাস f of k, f of k। কারো কোশ্চেন থাকলে বলবা। দেখো এই যে পজিশন ভেক্টর এট এনি পয়েন্ট অন দা সারফেস s সমান সমান এভাবে। ওকে, ইজ ইট ওকে? জি স্যার। এই ছেলেরা কোনো কনফিউশন আছে? হ্যালো,
না স্যার। আচ্ছা, এবার এটাকে ওয়াই সাপেক্ষে যদি ডেরিভেটিভ করো, এই আর পজিশন ভেক্টরকে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করব, কি ডেরিভেটিভ করতে হবে? পার্শিয়ালি না অর্ডিনারি? partially দেখো এখানে এই আর এর ভেতরে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এক্স আর একটা x হচ্ছে আর y ওয়াই। সো পার্শিয়ালি ডেরিভেটিভ হবে। সো এখন ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে পার্শিয়ালি ডেরিভেটিভ নাও, এই যে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড দেখো, এই ফার্স্ট কম্পোনেন্টে ওয়াই আছে, না না স্যার। তাহলে নেই, জিরো। সেকেন্ড কম্পোনেন্টে ওয়াই আছে, ডেরিভেটিভ করলে 1, শুধু জে রয়ে গেল। থার্ড কম্পোনেন্ট কে রেখে দাও, এফ এর ভেতরে কিন্তু ওয়াই আছে, তাহলে এফ কে ডেরিভেটিভ করব কি দিয়ে? পার্শিয়ালি। এফ কে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডেল এফ ডেল ওয়াই। এম আই রাইট? ইয়েস স্যার। ওকে, দেন আমি লিখতে পারি ডেল আর ডেল ওয়াই সমান সমান জে, এইটা জেড ইকুয়ালস টু, এই যে দেখো জেড সমান সমান কি? এফ অফ এক্স। তাহলে এফ এর জায়গায় জেড লিখলে কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে এখানে জেড লিখে দিছে। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, বাট as del r del y is the tangent vector to s, del r del y কি ভেক্টর? ট্যানজেন্ট ভেক্টর। কিভাবে ট্যানজেন্ট ভেক্টর? এটার কারণ কি? পার্শিয়াল ডেরিভেটিভ এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন মনে আছে? স্মিথের বই থেকে পড়েছিলাম, ফিগার সহ ছিল স্মিথের বইয়ে। হ্যাঁ, তোমরা তো দেখি বিপদে ফেলাবা আমাকে। Hello, everyone. So I have here the graph of a two. হ্যালো? হ্যালো? জি স্যার। जी सर। এই যে দেখো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার, जी सर। এখন যাচ্ছে। এই যে দেখো, এখানে ডিরেকশনাল ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল ডিরেকশনাল ডেরিভেটিভ বা পার্শিয়াল ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা দেয়া আছে। এই যে এখানে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই যে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। কোন একটা পয়েন্টে, এই যে একটা পয়েন্টে, এই পয়েন্টে, সেই পয়েন্টে মনে করো তুমি যদি পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স বের করতে চাও, তাহলে এখানে ওয়াই কি? যখন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবা তখন ওয়াই কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। তাহলে ওয়াই কনস্ট্যান্ট, মনে করো ওয়াই সমান সমান 5, ওয়াই সমান সমান 5 সাপোজ। তাহলে ওয়াই এর দিকে 5 ইউনিট যে তুমি এই কার্ভটা কেটে ফেললা, এই যে যে এখানে যে ছাতার মতো যে ইটা আছে, যে এখানে এই যে এটা, এই ছাতার মতো যে প্যারাবোলয়েড আছে, এটা তুমি y ইকুয়ালস টু 5 ইউনিটে যে একটা মনে করো দিয়ে ধারালো কিছু জিনিস দিয়ে জেড অ্যাক্সিসের সমান্তরাল করে কেটে দিলা। তাহলে দেখো এই যেটা পাবা, এই যে ব্লু লাইনটা পাবা, কি পাবা? এই ব্লু লাইনটা শুধু যদি কেটে ফেলো শুধু, তাহলে এই ব্লু লাইনটা পাবা। এখন ব্লু লাইনের উপর যে কোনো একটা পয়েন্টে তুমি যদি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করো, তাহলে এই যে রেড লাইন ট্যানজেন্ট পাবা। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে এই পয়েন্টে, এই ট্যানজেন্টের স্লোপ রিপ্রেজেন্ট করে, এবং এইটা, এই ট্যানজেন্টটা অবশ্যই দেখো এক্স অ্যাক্সিসের সমান্তরাল বা এক্স অ্যাক্সিসের দিকে হবে, এক্স অ্যাক্সিসের দিকে হবে। আবার দেখো ও যখন ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ রিপ্রেজেন্ট করতেছে, তখন এই যে ব্লু লাইনটা নিচ্ছে, তখন এক্স ইকুয়ালস টু সামথিং কনস্ট্যান্ট।
তখন এক্স অক্স এর দিকে যে কেটে দিছে, তাহলে এই ব্লু লাইনটা পেলো, এইখানে পার্শিয়াল ডেরিভেটিভ করতেছে ওয়াই সাপেক্ষে, তাহলে যে ট্যানজেন্ট লাইনটা পেলো রেড কালার, এই রেড কালার দেখো ওয়াই অ্যাক্সিস এর দিকে হচ্ছে, ওয়াই অ্যাক্সিস এর দিকের সাথে। সো এই কারণেই বলা হচ্ছে আমাদের এইখানে যে ডেল আর ডেল ওয়াই ইজ দ্য ট্যানজেন্ট ভেক্টর টু এস, সারফেসের দিকে ট্যানজেন্ট অবস্থায় থাকবে, স্পর্শ অবস্থায় থাকবে। আমাদের এখানে এই যে আমরা যে সারফেসটা ধরে নিয়েছি এস, এটা কি মানে স্মুথ একটা সারফেস, মানে করো অফসেটের মতো, তাহলে যে কোনো পয়েন্টে যদি তুমি ডেরিভেটিভ নাও সেটা, তারপরে যদি পার্শিয়াল ডেরিভেটিভ নাও, সাপোজ ডেল আর ডেল ওয়াই, তাহলে এটা ওয়াই এর দিকে ট্যানজেন্ট হবে, ওয়াই এর দিকে, তাহলে ওয়াই এর দিকে যদি ট্যানজেন্ট হয়, এটা তো দেখো প্লেন, তাহলে সেটা অবশ্যই এস এর সমান্তরাল হবে। এম আই রাইট? Yes, sir. বা এস এর উপরেই হবে, দেখো সারফেসের উপরেই হবে, কারণ এটা তো আঁকা বাঁকা কিছু না, সম্পূর্ণ স্মুথ একটা অফসেটের মতো, তাহলে অবশ্যই ট্যানজেন্টটা অবশ্যই এস এর সাথে লেগে থাকবে বা প্যারালাল হবে। সো এই কারণেই বলছে বাট দ্য ট্যানজেন্ট ভেক্টর টু এস and its perpendicular to n ভেক্টর। দেখো এনটা কি ছিল, হোয়াট ইজ এন? Outward Outward unit normal vector. ইউনিট নরমাল ভেক্টর। মনে করো এই Unit- পয়েন্টে এন হবে এরকম, এই পয়েন্টে এন হবে এরকম, এই পয়েন্টে ডেরিভেটিভ ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে, ওয়াই অ্যাক্সিসের দিকে, ওয়াই অ্যাক্সিস কোন দিকে গেছে? এই দিকে, তাহলে ওয়াই অ্যাক্সিসের দিকে, এই যে ওয়াই অ্যাক্সিসের দিকে এরকম হবে এর ট্যানজেন্ট, এটা হচ্ছে ডেল আর ডেল ওয়াই। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 degree. হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল? 90 degree. 90 ডিগ্রি। তাহলে এই দুইটা ডট প্রোডাক্ট সমান সমান কি হবে? 0. 0। তাহলে এটা এখন ইউজ করব এখানে, যেহেতু এটা ট্যানজেন্ট ভেক্টর ডেল আর ডেল ওয়াই ট্যানজেন্ট ভেক্টর টু এস এন্ড সো ইটস পারপেন্ডিকুলার টু এন ভেক্টর, এন ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার থাকবে, কারণ এন হচ্ছে সারফেসের উপর লম্ব আর এটা হচ্ছে ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে তো স্পর্শ করে যাবে, তার মানে অবশ্যই এস এর সাথে স্পর্শ হয়ে যাবে, সো অবশ্যই এটা লম্ব হবে। বুঝো নাই? জি স্যার। এটা হচ্ছে যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট মানে স্পর্শ করে যাচ্ছে, আর লম্ব মানে কি? সেই ট্যানজেন্টের উপর লম্ব। অভিলম্ব পড়ছো না, মনে আছে ইন্টারমিডিয়েটে? লম্ব, ট্যানজেন্ট আর অভিলম্বের বের করো, ইকুয়েশন বের করো। মনে করে যেটা একটা পয়েন্ট, এই কার্ভ, এই পয়েন্টে ট্যানজেন্ট হচ্ছে এইটা, আর অভিলম্ব হচ্ছে ট্যানজেন্টের উপর লম্ব, নাকি? জি তো স্যার। এখানেও তাই, এটা হচ্ছে একটা ট্যানজেন্ট, মনে করে যে এটা ট্যানজেন্ট, আর এই পয়েন্টে ট্যানজেন্ট, এই পয়েন্টে আউটওয়ার্ড নরমাল ভেক্টর হচ্ছে এন, আউটওয়ার্ড বাইরের দিকে নরমাল ভেক্টর এন। কোন পয়েন্টে নরমাল তো একটাই থাকবে না, একাধিক থাকে নরমাল? একটাই। কোন পয়েন্টে ট্যানজেন্ট যদি একটা থাকে তাহলে নরমালও একটাই। সো ট্যানজেন্ট আর নরমাল পরস্পর অবশ্যই 90 ডিগ্রি অবস্থায় থাকে, সো অবশ্যই আমরা এখান থেকে ডট প্রোডাক্ট 0 লিখতে পারি। ডেল আর ডেল ওয়াই ডট এন হ্যাট ইকুয়ালস টু 0। ডেল আর ডেল ওয়াই এর ভ্যালু দেখো কত পেয়েছো, এটা পেয়েছো, এটা এখানে রিপ্লেস করো, ডট প্রোডাক্ট দিয়ে দাও, ডট প্রোডাক্ট দিয়ে দিলে এটা পাবা। এখন এটা দিয়ে কেন আমরা কি করব, আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে এই যে 4 নাম্বার ইকুয়েশন, এই 4 নাম্বার ইকুয়েশনে দেখো আমরা 2 নাম্বার ইকুয়েশনে ইউজ করতে পারি। এইখানে জে ডট এন আছে, ডট প্রোডাক্ট হচ্ছে জে ডট এন, আর এইখানে কে ডট এন, দুইটা ডট প্রোডাক্ট কিন্তু সেম না, ভিন্ন, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু আমরা জে ডট এন কে দেখো কে ডট এন এর মাধ্যমে লিখতে পারি এই 4 নাম্বার ইকুয়েশন দিয়ে। তাহলে 4 নাম্বার ইকুয়েশন ইউজ করে এখানে দেখো দুইটা সারফেস ইন্টিগ্রালকে একটা ইন্টিগ্রেশনে রূপান্তর করা যাবে।
এই যেখানে দেখো আমরা এখানে বসে দিয়েছি j.n, j.n 2 নাম্বার ইকুয়েশনের ভ্যালুটা এই যে এইটা দিয়ে এই যে এখানে দিয়ে দিছি মাইনাস দিছ, তারপরে এটা হচ্ছে এইটুকু বসিয়ে দিলাম, আর এটা তো যাচ্ছিল তাই। এখন দেখো দুইটা সারফেস ইন্টিগ্রালে k.n সেম আছে, কমন নাও, কমন নিলে এই যে এটা লিখতে পারবা। দেখো তো বুঝতে পারছি কিনা? হ্যালো, জি স্যার। কারো জি কোনো স্যার। কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, দেখো এখানে শুধুমাত্র A1 কম্পোনেন্টের জন্য এই 5 নাম্বার ইকুয়েশনে দেখো শুধুমাত্র A1 মানে আই কম্পোনেন্ট নিয়ে কাজ করতেছে। দেখো A1 হচ্ছে এ এর যে তিনটা কম্পোনেন্ট A1I প্লাস A2J প্লাস A3K, তাহলে A1 এর ভেতরে কে কে আছে? এ ভেক্টর, তো এ ভেক্টর হচ্ছে XYZ, এটা 3 ডাইমেনশনাল না? তাহলে A1 এর ভেতরে XYZ আছে, XYZ. তাহলে A1 হচ্ছে XYZ নিলাম। তাহলে সারফেসের উপরে, যেহেতু সারফেসের ইকুয়েশন z ইকুয়ালস টু f অফ xy, সারফেসের উপরে A1 এর ভ্যালুগুলো কেমন হবে? A1 xy, z এর বদলে লিখতে হবে f, সারফেসের উপরে, এই যে অন দা সারফেসেস। এম আই রাইট? ইয়েস স্যার। এইখানে এইটুকু দেখো শুধুমাত্র কার ফাংশন A1টা, এখন XY। এইটার নাম দিলাম ক্যাপিটাল F অফ xy, যেহেতু z আর নাই, শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল xy, এর জন্য নাম দেওয়া হচ্ছে xy এর ফাংশন ক্যাপিটাল F। নাও মুভ অন। এবার আমরা এটা কিন্তু ক্যাপিটাল A, এটা ক্যাপিটাল A1 সমান সমান দিস। এখানে যদি y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করো, y এর সাপেক্ষে, কার সাপেক্ষে? Y এর সাপেক্ষে। y এর সাপেক্ষে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করো বা এই পুরোটাকে যদি করো, এইটুকুকে রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইডে ক্যাপিটাল F এর ভেতরে কে আছে? x এবং y, Y. তাহলে y সাপেক্ষে করলে রাইট হ্যান্ড সাইড ক্যাপিটাল F এর ডেরিভেটিভ পার্শিয়াল। লেফট হ্যান্ড সাইড A1 এর ভেতরে x ও আছে, y ও আছে, আবার কি আছে? z বা f, যার ভেতরে xy আছে। তাহলে এখন এখানে কিন্তু চেইন রুল ইউজ হবে। কি রুল ইউজ হবে? Chain. চেইন। y এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, প্রথমে A1 এর ভেতরে দেখো x, তাহলে প্রথমে ডেরিভেটিভ হবে A1 x এর সাপেক্ষে, কিন্তু x এর ভেতরে কি y আছে? x এর ভেতরে কি y আছে? না স্যার। No. তার মানে এই ডেরিভেটিভের মান কত? 0 জিরো। প্লাস, তার মানে এই টোটালটা কত? 0। এর জন্য এখানে লেখে নাই 0 প্লাস। দ্বিতীয় টার্ম y ডেল A1 ডেল y ইনটু ডেল y সাপেক্ষে ডেরিভেটিভ, কারণ আমরা তো y সাপেক্ষে করতেছি। তাহলে ডেল y ইকুয়ালস টু 1, তাহলে এটা বাদ দিয়ে শুধু এটা থাকবে। আবার এইটা প্রত্যেকটা কমার জন্য এক একটা প্লাস, প্লাস ডেল A1 এটা সমান সমান কি? f নাকি? f, জি স্যার। f, কিন্তু f কে কার সাপেক্ষে করতে হবে? আবার কার সাপেক্ষে করতেছি আমরা? Y এর সাপেক্ষে। Y সাপেক্ষে. y এর সাপেক্ষে। y এর সাপেক্ষে। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা টার্ম থাকবে, ডেল A1 ডেল y আর ডেল A1, এই যেখানে f আর z তো একই, যেহেতু যে z ইকুয়ালস টু f অফ লিখছো না, হ্যাঁ স্যার। তাহলে এখানে z লিখে দিতে পারো। এটা দিয়ে কি করতে পারবো? দেখো আমাদের যে 5 নাম্বার ইকুয়েশনে যে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যে এক্সপ্রেশনটা, এটা কিন্তু হুবহুব এই যে 6 নাম্বার ইকুয়েশনে লেফট হ্যান্ড সাইড। এম আই রাইট? ইয়েস স্যার। তাহলে এটুকুর বদলে আমরা ওইটা লিখে দেব।
এই যে ওটা এটার বদলে এটা লিখে দিচ্ছি। ওকে, জি স্যার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার এই অংশটুকু, এই যে এই অংশটুকু আমরা লিখবো না, এই বই থেকে এই অংশটুকু লিখবো না। এইখানে কি লিখতে হবে? এইখানে আমরা লিখবো জাস্ট সমান সমান দিয়ে এইখান থেকে, এই যে এইখান থেকে রাইট হ্যান্ড সাইড, এখান থেকে সমান সমান দিয়ে, মনে থাকবে? জি স্যার। জি স্যার। এইখান থেকে সমান সমান দিয়ে কি লিখবো সেটা দেখো, এই যে এখানে দেওয়া আছে, আমরা অলরেডি শিখে আসছি যে সারফেস ইন্টিগ্রাল কোথায় যেন পড়ে আসছি, ফ্লাক্স, ফ্লাক্স ফ্লাক্স স্যার 15.6 সম্ভবত। 15.6, হ্যাঁ ফ্লাক্স। এই ফ্লাক্সে আমরা পড়ে আসছি অলরেডি। দেখো সেটা কি, আমি আবার একটু রিকল করে নেই। এই যে দেখো এন, এন সমান সমান এইভাবে লেখা যায়, যেটা আমরা দেখছি, এটা আমরা দেখেছিলাম যে এটা কিভাবে এরকম হয়। দেন এই জিনিসটা দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইটুকু, যে সারফেস ইন্টিগ্রাল থেকে কিভাবে আমরা ডাবল ইন্টিগ্রেশনে কনভার্ট করতে পারি। আমরা কিন্তু ইউজ করেছিলাম এটা দিয়ে এবং প্রবলেমও করেছিলাম অনেক। দেখো সারফেস ইন্টিগ্রাল ফ্লাক্স, এটা দেখো এফ ডট এন ডিএস ফ্লাক্স সমান সমান ডাবল ইন্টিগ্রেশন এফ এন ডিএস। এই ডিএস এটা ফর্মুলা, এটা কিন্তু সূত্র, যে ডিএস থেকে আমরা এভাবে লিখতে পারি। তোমরা যদি প্রিভিয়াস ক্লাসের প্রবলেমগুলো করো তাহলে অবশ্যই মনে থাকার কথা। এই যে এখানে দেখো আমরা প্রবলেম করেছিলাম, ওই ফ্লাক্সের থিওরামটা কোথায়, যে থিওরাম দিয়ে প্রবলেম করেছিলাম, এই যে এখানে এই থিওরাম দিয়ে প্রবলেম করেছিলাম, এই থিওরামটাই আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি। জাস্ট যে সারফেস ইন্টিগ্রাল এফ ডট এন ডিএস সমান সমান কি লেখা হয়? হ্যালো, জি স্যার। ডাবল ইন্টিগ্রেশন এফ ডট, এ দেখো এন ডিএস, এন ডিএস এর বদলে কি লিখবো? ওই সারফেসের প্যারামেট্রিক যে ইকুয়েশন, যা ভেক্টর ইকুয়েশন, সারফেসের যে ইকুয়েশন, সারফেসের ইকুয়েশন এখানে বলা হচ্ছে, দেখো এই যে ভেক্টর সারফেস ইকুয়েশন আর, আর এর ভেতরে কে কে আছে? ইউভি, আর এর ভেতরে আছে ইউভি, তাহলে তাদের পার্শিয়াল ডেরিভেটিভের ক্রস প্রোডাক্ট ডিএ। কিন্তু আমাদের এইখানে আমাদের যে প্রমাণ, এই প্রমাণে এই এখন এস এর ভেতরে কে কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? এস এর ইকুয়েশন কি ধরে নিছি? জেড ইকুয়ালস টু f of x y. এফ অফ এক্স ওয়াই। তাহলে এই এস এর ভেতরে শুধু এক্স এবং ওয়াই আছে, এম আই রাইট? জি স্যার। তাহলে এই পুরো সারফেস ইন্টিগ্রাল এইটা সমান সমান আমরা কি লিখতে পারবো? তাহলে এটাকে লিখতে পারবো মাইনাস 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 রেখে দাও, ক্যাপিটাল আর, যেখানে ক্যাপিটাল আর এখানে জেড লেখো, ক্যাপিটাল আর জেড মানে এক্স ওয়াই প্লেনে প্রজেকশন, এক্স ওয়াই প্লেনে প্রজেকশন। ওকে, দেন এটা হচ্ছে আমাদের এফ, এফ। আচ্ছা একটা অঙ্ক দেখো, এখানে অঙ্ক এটা দেওয়া আছে এভাবে, লুক, দেখতে পাচ্ছ এটা? জি স্যার। দেখো সারফেস ইন্টিগ্রাল কে ডট এন ডিএস সমান সমান কিভাবে দেওয়া আছে? এই যে তার প্রমাণ, সারফেস ইন্টিগ্রাল থেকে
আমাদের ডাবল ইন্টিগ্রেশন আর ডিএক্স ডিওয়াই আসছে, এটা হচ্ছে তার প্রমাণ। কিভাবে প্রমাণ? ওই যে আমরা একটু আগে যে দেখে আসলাম, এই যে এখানে এটা যেভাবে করছে ঠিক সেভাবে এখানে এই প্রমাণটা এক্সিকিউট হয়েছে। সো এইটুকু আমরা লিখব, এইখানে আমরা এইটুকু লিখব, এই অংশটুকু নিয়ে এই অংশটুকু এখান থেকে কপি করে নেব, বা এই যে এইখান থেকে তুমি নিতে পারো। এই যে লেট আর না, এটুকু তো লেখাই আছে, প্রথমে লিখে এটুকু শুধু নিবা। সারফেস ইন্টিগ্রাল কে ডট এন ডিএস, সারফেস ইন্টিগ্রাল কে ডট এন ডিএস সমান সমান লিখতে পারবো ডাবল ইন্টিগ্রেশন আর ডিএক্স ডিওয়াই। এইটুকু আমরা কপি করে নিয়ে এই যে এখানে লিখে দেব। এই যে এই পরে এই যে এইটুকু লিখে, এইটুকু না লিখে ওইটুকু লিখে দেব যেটা লেখা আছে। তারপরে আমরা এই লাইনটা লিখতে পারি, এই যে এই কে ডট এন ডিএস এইটুকুর বদলে দেখো শুধুমাত্র ডিএক্স ডিওয়াই লিখতে পারি। দেখো তো বুঝতে পারছি কিনা? হ্যালো, জি স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এখানে আমি যেটা বলতেছি আবার বলতেছি, এই যে অ্যাগেইন থেকে এই 8 নাম্বার ইকুয়েশন এই পর্যন্ত আমরা লিখব না। এই দুইটা লাইন না লিখে প্রবলেমে যে সলভ করার সময় যে দুইটা লাইন এখানে লেখা আছে, যেটা আমরা আগে করে আসছি, এজন্য আমাদের কাছে ইজিয়ার হবে। এই যে নাও এই লাইনটা ওইটা ইউজ করবা, ওই দুইটা লাইনের পরিবর্তে এখানে লিখে দিবা। লিখে দিয়ে তারপরে সমান সমান আমরা এটা লিখতে পারবো, সমান সমান এটা লিখতে পারবো। ওকে, জি হ্যালো, স্যার। কি বোঝা গেছে কিছু? জি স্যার। আর একটু ধৈর্য ধরো, যে আর একটু আছে তাহলেই শেষ। এখন এইখানে শুধুমাত্র এইটুকু পেলাম, এইটুকু লিখতে পেলাম। এখানে যে কে ডট এন ডিএস এটুকুর বদলে ডিএক্স ডিওয়াই লিখে এটুকু পেলাম। বাট তাহলে এই যে থার্ড নাম্বার যে ইকুয়েশন বা ইকুয়েশনের যে থার্ড পার্টটা এই পাশে, এটা কোথা থেকে আসলো? এটা আসছে গ্রিনস থিওরাম থেকে। কোথা থেকে? গ্রিনস থিওরাম। দেখো গ্রিনস থিওরাম কিভাবে, এখানে অবশ্যই কিন্তু আর জেড লিখবা, কারণ এটা এক্স ওয়াই জেড প্লেনে, এক্স ওয়াই প্লেনে প্রজেকশন নেওয়া, যে ডিএক্স ডিওয়াই এক্স ওয়াই প্লেনে। এটা কিভাবে আসছে দেখো, আমরা যদি গ্রিনস থিওরামের স্টেটমেন্টটা পড়ি, এটা হচ্ছিল আমাদের গ্রিনস থিওরামের স্টেটমেন্ট এইটা। এখন এই রাইট হ্যান্ড সাইডের সাথে আমরা যদি আমাদের এইটা কম্পেয়ার করি, দেখো তো সিমিলারিটি আছে কিনা? জি স্যার। দেখো ডাবল ইন্টিগ্রেশন আর, এখানে ডেল কিউ ডেল এক্স আমরা হয়তো সূত্রে লিখেছিলাম ডেল এন ডেল এক্স। এখানে মনে করো এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ আছে কি? না স্যার। তাহলে 0 মাইনাস, এই যে মাইনাস ডেল এফ ডেল ওয়াই, তারপরে ডিএক্স ডিওয়াই লিখো, অথবা যদি এ লিখতে চাও ডিএ বা ডিএক্স ডিওয়াই, সমস্যা নেই। তাহলে সমান সমান গ্রিনস থিওরাম দিয়ে কি লিখতে পারবো? কন্ট্রোল ইন্টিগ্রাল সি এম ডিএক্স ছিল, মনে আছে? এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। তাহলে এম কত বলো তো এখানে? হোয়াট ইজ এম? এই যে পিডিএক্স, পি কে, পি হচ্ছে ওয়াই সাপেক্ষে যে ডেরিভেটিভ হচ্ছে সেটা হচ্ছে পি, নাকি? জি স্যার। তাহলে এইখানে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে কাকে? এফ কে। দেখো তো বুঝতে পারছি কিনা? ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে কাকে? এফ। তাহলে এম এর বদলে লিখবো এফ ডিএক্স প্লাস এন ডিওয়াই কিউ ডিওয়াই। কিউ কোনটা? যাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়। এখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ আছে?
No, sir. 0. তার মানে কিউ জিরো, তার মানে শুধু কি থাকবে এফ ডিএক্স, dx. এই যে এফ ডিএক্স। ওকে, জি স্যার। এফ ডিএক্স। এখন এই যে রিজিয়ন আর জেড, এই রিজিয়ন কি দ্বারা আবদ্ধ সেটা আমরা কি ধরে নিয়েছিলাম, এক্স ওয়াই প্লেনের প্রজেকশন যে কার্ভ দ্বারা আবদ্ধ সেটাকে ধরে নিয়েছিলাম, দেখো গামা 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 কি জেড। জেড। সো এখানে আমরা সি এর জায়গায় লিখবো গামা জেড। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। হ্যাঁ ঠিক আছে, প্রায় শেষ। আর এই যে একটা লাইন, এই লাইনটা পড়লেই পরেরটুকু খালি সিমিলার সিমিলার লিখে হয়ে যাবে, শেষ। এটা লেখো, দেখো কি বলছে। সিন্স এখন এই কন্ট্রোল ইন্টিগ্রাল এফ ডিএক্স সমান সমান লেখা যাবে কন্ট্রোল ইন্টিগ্রাল এ ওয়ান ডিএক্স। এটা কোথা থেকে দেখো, আমরা এফ কি সমান আমরা সমান ধরে নিচ্ছিলাম এফ সমান সমান কি x স্যার। A1 x এ y z। ওয়ান, এ ওয়ান, তাই না? এটা কোথায় অবস্থিত ধরেছিলাম, এই এফটা আমরা পেয়েছিলাম কখন, অন দা সারফেসেস। কোথায় পেয়েছিলাম, On the surface. সারফেস s। অন দা সারফেস, মানে সারফেসের উপরে, সারফেসের উপরে। তাহলে এই এফটা কোথায় অবস্থিত, সারফেসের উপরে। সারফেসের উপরে এফ এর জন্য আমাদের এইখানে কন্ট্রোরকে সারফেসের উপর, এই হচ্ছে সারফেস, এই হচ্ছে সারফেস। এই সারফেস এস এর জন্য কন্ট্রোর কি ধরে নিয়েছিলাম আমরা, বলো, ক্যাপিটাল সি শুরুতে ধরে নিয়েছিলাম না, এই কন্ট্রোর জি কি স্যার। ক্যাপিটাল সি। সি। তাহলে ওই এফ এর বদলে আমরা এ ওয়ান লিখে গামা সমান সমান গামা জেড সমান সমান ক্যাপিটাল সি ধরে নিতে পারবো, কারণ ওই এফটা হচ্ছে সারফেসের উপর অবস্থিত, আর সারফেসের বাউন্ডারি তখন হয়ে যাবে সি এর সমান। এখানে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে। সিন্স দ্য ভ্যালুস অফ এফ, এফ এর ভ্যালুগুলো ইন ইচ পয়েন্ট এক্স ওয়াই অ্যালং দ্য কার্ভ গামা ইজ ইকুয়াল টু দ্য ভ্যালুস অফ এ ওয়ান। আর এ ওয়ানটা কোথায় অবস্থিত, যেটা সারফেসের উপর অবস্থিত। সো অ্যালং দ্য কার্ভ সি, তাহলে সি এর উপরের ভ্যালুগুলো সমান হবে। সো দ্যাটস ওয়াই এই কন্ট্রোল ইন্টিগ্রাল এফ ডিএক্স সমান সমান কন্ট্রোল ইন্টিগ্রাল এ ওয়ান ডিএক্স লিখতে পারি। এফ সমান সমান এ ওয়ান, এটা তো ইজিলি বোঝা যাচ্ছে। আর এ ওয়ান হচ্ছে সারফেসের উপরে অবস্থিত, সো অবশ্যই কন্ট্রোল হবে সি। তাহলে শেষমেশ আলটিমেটলি আমি কি পেলাম, আলটিমেটলি এটা ছিল, দেখো যে ফার্স্ট টার্মের লেফট হ্যান্ড সাইড, আর শেষে এটা আসলো এইটা। তাহলে প্রথম টার্ম আমরা যে এখানে কোথায় যেন, এই যে এখানে এক নাম্বার ইকুয়েশনে কয়টা ইন্টিগ্রেশন ছিল, কয়টা সারফেস ইন্টিগ্রাল ছিল, 3টা ছিল। তিনটা থেকে প্রথমটা যখন এ ওয়ান ইনভলভ ছিল সারফেস ইন্টিগ্রালে, এইটুকু থেকে আমরা পেলাম, এই যে এটা মনে রেখো, এইটুকু থেকে আমরা পেলাম এ ওয়ান ডিএক্স। তাহলে সিমিলারলি যখন এ টু দ্বিতীয় টার্মটা, যখন এ টু জে নিয়ে কাজ করব, জে হচ্ছে ওয়াই এর কম্পোনেন্ট, তখন হয়ে যাবে A to এখানে dy। ডিওয়াই। তখন প্রজেকশন কিন্তু এক্স ওয়াই প্লেনে নেওয়া যাবে না, প্রজেকশন নিতে হবে কোথায়, প্রজেকশন কোথায় নিতে হবে, yz প্লেনে। ওয়াই জেড প্লেনে, শিওর না জেড এক্স প্লেনে, জেড এক্স প্লেনে। জেড এক্স প্লেনে। আর যখন এ থ্রি তখন আসবে এ থ্রি জেড। তাহলে সিমিলারলি লিখে দিলাম। এখন এই তিনটার ভ্যালু যদি আমরা এখন এইখানে বসিয়ে দিই, এই এক নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের স্টোকস থিওরামের লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইড তাহলে কি হবে, এই যে তিনটা বসিয়ে দিছে বা তিনটাকে অ্যাড করছে, এই তিনটা ইকুয়েশন অ্যাড করছে। তিনটা ইকুয়েশন অ্যাড করে দেখো সিম্পলি এভাবে লিখতে পারো। আর এটা দেখো, এটা তো আমরা আগেই দেখছি যে এ ওয়ান ডিএক্স, এ টু ডিওয়াই, এ টু ডিজেড, এটা সমান সমান এই দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট লেখা যায়। আর এই দুইটা ভেক্টর সমান সমান কে কন্ট্রোল ইন্টিগ্রাল এ ডট ডিআর লেখা যায়। এম আই রাইট? আর এটুকু তো আমরা আগেই দেখছি, এটুকু সমান সমান হচ্ছে সারফেস ইন্টিগ্রাল নেবলা ক্রস এ ডট এন ডিএস। ওকে,
দ্যাটস প্রুফ। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন থাকে দেখো, প্রতি ইয়ারে হয় স্টোকস থিওরাম অথবা গ্রিনস থিওরাম অথবা ডাইভারজেন্স থিওরাম, তিনটা প্রমাণ আসেই 100%। যদি ভাগ্য একেবারেই খারাপ না হয়, সবসময় প্রমাণ আসে। আর একটা প্রবলেম করব, এটা দিয়েই শেষ। এটা খুবই ইজিয়ার, মানে আমাকে পরিশ্রম করতে হবে না ওরকম, জাস্ট ভেরিফাই করব। ভেরিফাই বেশিক্ষণ সময় নেব না, আজকে লাস্ট ক্লাস ফর মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস। তা এরপরে থেকে আবার আমাদের ম্যাথ ল্যাব শুরু হবে, আগামীকাল থেকে ম্যাথ ল্যাব শুরু করব। ভেরিফাই স্টোকস থিওরাম ফর দিস ফাংশন। এ হচ্ছে ভেক্টর আর এস হচ্ছে আপার হাফ সারফেস অফ দ্য স্ফিয়ার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়ালস টু 1। তার মানে এখানে যে সারফেস এসটা হাফ, অর্ধেক, স্ফিয়ারের অর্ধেক, তাহলে স্ফিয়ারের অর্ধেক নিলে দুইটাই ওপেন না ক্লোজড? স্টোকস থিওরামে টু সাইডেড ওপেন হতে হয়। হ্যালো, one side. একটা স্ফিয়ার ফুটবলকে যদি অর্ধেক করে ফেলো তাহলে টু সাইডেড ওপেন হয়ে যাবে না সারফেস? জি স্যার। জি স্যার। তাহলে স্টোকস থিওরাম, হ্যাঁ, ওই যে টু সাইডেড এর কন্ডিশন ছিল সেটা মেইনটেইন করে। এই প্রবলেমের জন্য আমাদের ভেরিফাই করতে বলছে, মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান দেখাতে হবে। Here S is the surface of the sphere x square plus y square plus z square equal to 1 lying above the xy plane. Upper half, এটা দেখো x square plus y square plus z square equal to 1, এই সারফেসটার সেন্টার হচ্ছে 0 0 0 পয়েন্ট এবং রেডিয়াস হচ্ছে 1, অর্থাৎ অর্ধেক হচ্ছে xy প্লেনের উপরে আর অর্ধেক হচ্ছে xy প্লেনের নিচে, অর্থাৎ নেগেটিভ z। এম আই রাইট? জি স্যার। হ্যালো, এই যে দেখো, এটা হচ্ছে অর্ধেক xy প্লেনের উপরে আর বাকিটুকু xy প্লেনের নিচে, অর্থাৎ z এর মান নেগেটিভ। এখন আমাদের যে কাজটা করতে হবে, আর আচ্ছা এইটুকু পড়ে নেই। লেট সি বি দ্য বাউন্ডারি পি কিউ কে অফ দ্য সারফেসেস। দেখো যেখানে দেওয়া আছে পি কিউ কে, এই যে পি কিউ কে, এই পি কিউ কে টা ধরে নিলাম আমাদের বাউন্ডারি। সি বি দ্য বাউন্ডারি পি কিউ কে অফ দ্য সারফেস এস। একটা কন্ট্রোল, এই যে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ দেওয়া আছে, ওইটা হচ্ছে সি, যেটা হচ্ছে পি কিউ কে, আর পুরাটা হচ্ছে উপরেরটা হচ্ছে আমাদের সারফেস। দেন তাহলে ওই ইকুয়েশন অফ সি, দেখো সি কন্ট্রোরটা কোথায় অবস্থিত? এখানে সি কন্ট্রোরটা কোথায় অবস্থিত? ক্লোজড কার্ভে। ক্লোজড কার্ভ, তো সি তো ক্লোজড কার্ভ, কিন্তু কোথায় অবস্থিত? এক্স ওয়াই প্লেনে। XY plane. সি কার্ভটা এক্স ওয়াই প্লেনে অবস্থিত। এক্স ওয়াই প্লেনে জেড এর মান কত? 0. এক্স ওয়াই প্লেনে জেড এর মান 0। তার মানে এই ক্লোজড কার্ভ এর ইকুয়েশন হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, জেড এর মান 0 দিয়ে 1, মানে সার্কেল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 1, এক্স ওয়াই প্লেনে সার্কেল। এটা হচ্ছে সি এর ইকুয়েশন। দেখো তো ঠিক আছে কিনা। হ্যালো, জি স্যার। তাহলে দেখো এটা এখানে লেখা আছে the parametric equation of CR, oh sorry, উপরে the equation of C contour x square plus y square equals to 1 আর z এর মান ওখানে 0। the parametric equation of C, তাহলে সার্কেলের প্যারামেট্রিক ইকুয়েশন আমরা জানি, সার্কেলে হচ্ছে x হচ্ছে cos থিটা আর y হচ্ছে sin থিটা। তাহলে C এর প্যারামেট্রিক ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? x cos থিটা y sin থিটা, আর z এর মান কত? 0. z এর মান 0, প্যারামেট্রিক ইকুয়েশন। তাহলে এই থিটার ভ্যালু কত থেকে কত ভ্যারি করবে আমাদের সার্কেলের জন্য? এই কন্ট্রোল ইন্টিগ্রালে থিটার ভ্যালু কত থেকে কত ভ্যারি করবে? 0 থেকে 2 পাই। 0 থেকে 0 2 to পাই, pi. 0 টু 2 পাই, 2 পাই নিয়ে নিলাম। আচ্ছা, নাও এইবার আমরা ভেরিফাই করব। প্রথমে দেখো যে দুইটা সাইড আছে, আমরা একটা সাইড ক্যালকুলেশন করি স্টোকস থিওরামে, লেফট হ্যান্ড সাইড কন্ট্রোল ইন্টিগ্রাল a ডট dr, a ডট dr, এই লেফট হ্যান্ড সাইড নিচ্ছি। তাহলে a ডট dr আগে বের করো, এ তো দেওয়া আছে, এটা a ডট dr, dr তো এটা জানো, dr সমান সমান এটা, ডট প্রোডাক্ট নাও, এটা আসলো।
তারপরে কন্ট্রোল ইন্টিগ্রাল নাও, কন্ট্রোল ইন্টিগ্রাল নিলে এটা আসলো। দেখো তো ঠিক আছে কিনা এবার। হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা এই কন্ট্রোল ইন্টিগ্রালটা আমরা ইভালুয়েট করব এখন। এই কারণে প্যারামেট্রিক ইকুয়েশনে নিয়ে যাচ্ছি। প্যারামেট্রিক ইকুয়েশন নিয়ে গেলে এখানে দেখো ভেরিয়েবল তিনটা, কয়টা ভেরিয়েবল? এক্স ওয়াই জেড। কিন্তু জি। প্যারামেট্রিক ইকুয়েশন নিয়ে গেলে আমাদের ভেরিয়েবল হয়ে যাবে একটা, শুধুমাত্র কে কে হয়ে যাবে? থিটা। থিটা। তখন ইন্টিগ্রেশন সহজ হয়ে যাবে। যেমন এখানে 2x, x এর জায়গায় cos থিটা মাইনাস y sin থিটা dx। dx দেখো কি হবে, x সমান সমান যদি cos থিটা হয় তাহলে dx সমান সমান হচ্ছে মাইনাস মাইনাস সাইন sin থিটা থিটা ডি d থিটা। থিটা মাইনাস sin থিটা d থিটা। ওকে, জি স্যার। সেকেন্ড টার্মে দেখো আর ক্যালকুলেশন করার দরকার নেই, যেহেতু z প্রেজেন্ট আছে। z ইকুয়ালস টু কত? c এর উপরে 0, জিরো। তাহলে এটার মান 0, এটার মান 0, তাহলে দরকার আছে স্যার? না স্যার। হ্যালো, জি স্যার। আর কি দরকার আছে এই 2 আর 3 না ইভালুয়েট করা? স্যার। না স্যার। তাহলে শুধু ফার্স্ট টার্ম ইভালুয়েট করব। এখন থিটা শুধুমাত্র দেখো একটা ভেরিয়েবল, তাহলে থিটা রেঞ্জ দিয়ে দাও 0 থেকে 2 পাই, 0 থেকে 2 পাই। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে মান আসলো পাই। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের পাই ভ্যালু। এবার রাইট হ্যান্ড সাইডে এই সারফেস ইন্টিগ্রাল আমাদের ক্যালকুলেশন করে পাই আনতে হবে। পাই যদি আসে তাহলে বলবো ভেরিফাইড। আচ্ছা, তাহলে রাইট হ্যান্ড সাইড বের করার জন্য প্রথমে ক্রস কার্ল বের করো, নেবলা ক্রস এ, নেবলা ক্রস এ, নেবলা ক্রস এ। দেখো একটা ভেক্টর আসছে, এই যে নেবলা ক্রস এ। ওকে, ঠিক আছে। হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা এবার আচ্ছা আমাকে একটু বোঝাও তো একজনে, এইটার কন্ট্রোর নিচেরটুকু কেন? এইটা কেন কন্ট্রোর? সি শুধু এটুকু কেন? হ্যালো, স্যার আমরা বাঁকা কার্ভের ক্ষেত্রে সাধারণত কন্ট্রোল ইন্টিগ্রাল ইউজ করে থাকি। বাঁকা কাপ না, বলতেছি এই সিটা এটা কেন, অন্য অন্য এই যে উপরের টুকু সি কেন নয় কেন? আচ্ছা আমরা মনে করো যে অফসেট বলেছিলাম, অফসেটের সি কোনটা? ক্যাপিটাল সি মানে কন্ট্রোর। অফসেটের ক্যাপিটাল সি আমরা যে ড্র করেছিলাম না, মনে করো একটা পেজ, এই যে অফসেট, এই অফসেটের সি কোনটা হবে? এই যে এই লাইনগুলো না, চারপাশের বর্ডার। এই যে এই লাইনগুলো না। এখন এই অফসেটটাকে তুমি যদি বাঁকাও ওই যে স্ফিয়ারের মতো করে, তাহলে কন্ট্রোল কোনটা হবে? এইটাই তো, এইটাই নিচে নিচে চলে যাচ্ছে, ঠিক তাই। তাহলে এই স্ফিয়ার, অর্ধেক স্ফিয়ারের কন্ট্রোল হচ্ছে নিচের ওই যে ওই অংশটুকু, ফাঁকা অংশটুকু, এইটুকু দ্বারা। দেখো তো বুঝতে পারছি কিনা। হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা এবার আমাদের ওই যে রাইট হ্যান্ড সাইডে ক্যালকুলেশন করো, নেবলা ক্রস এ বের করেছি। নেবলা ক্রস এ হচ্ছে শুধুমাত্র কে আসছে, নেবলা ক্রস এ শুধুমাত্র কে কে। এবার দেখো একটা একটা করে বের করব আমরা। কিভাবে? নেবলা ক্রস এর ভ্যালু পেয়েছি, কিন্তু এন ডটের ভ্যালু কিন্তু পাওয়া যায় নাই বা কোশ্চেনে দেওয়া নেই, আছে? না স্যার। আবার বলতেছি, এন ডট হচ্ছে ইউনিট নরমাল ভেক্টর, সারফেসের উপর ইউনিট আউটওয়ার্ড নরমাল ভেক্টর। সেটা কিন্তু কোশ্চেনে এখন পর্যন্ত কোথাও দেওয়া নেই বা বের করি নাই। তাহলে আমাদের এন ভেক্টর বের করতে হবে। এন ভেক্টরটা কিভাবে বের করতে পারি? এটা দেখো, এই যে এন এন এ ইউনিট ভেক্টর অ্যালং আউটওয়ার্ড ড্রন নরমাল এট এনি পয়েন্ট। আর আমরা জানি দেখো ভেক্টর অ্যানালাইসিস বা আগেও আমরা পড়ে আসছি যে গ্রেডিয়েন্ট অফ স্কেলার কোয়ান্টিটি অবশ্যই ওই সারফেসের লম্ব বরাবর। এটা একটা ভেক্টর যেটা লম্ব বরাবর যায়। দেখো তো পড়ছে কিনা, মনে আছে কিনা? জি হ্যাঁ স্যার। স্যার পড়ছি। ওই যে টেম্পারেচার কোন দিকে সবচেয়ে বেশি পরিবর্তন হচ্ছে, মনে আছে? একটা অঙ্ক করেছিলাম, হ্যাঁ স্যার। হাইস্ট জি স্যার। হাইস্ট টেম্পারেচার কত। তো ওইটা বলেছিলাম যে এর গ্রেডিয়েন্ট অফ গ্রেডিয়েন্ট অফ স্কেলার কোয়ান্টিটি ডিরেকশন হচ্ছে ওই সারফেসের লম্ব বরাবর ভেক্টর। এখন তার মান দ্বারা যদি ভাগ করো তাহলে কি পাবো? ইউনিট ভেক্টর পাওয়া যাবে।
তাহলে সারফেসের বাইরের দিকে ইউনিট ভেক্টর পাওয়া যাবে ওই সারফেসকে যদি গ্রেডিয়ান্ট করো এবং তাকে মান দ্বারা যদি ভাগ করো তাহলে হবে এন ড্যাশ এন হ্যাট। দেখো তো ক্লিয়ার কিনা? এটা আমরা আগেও করেছি। জি স্যার। কোন সারফেস কে যদি গ্রেডিয়ান্ট করি ওই সারফেসের লম্ব দিকে একটা ভেক্টর যাবে, সেই লম্বর দিকে সবচেয়ে বেশি পরিবর্তন হচ্ছে। এখন এটা একটা ভেক্টর লম্ব বরাবর, এই শুধু নেবলাফাই এটা হচ্ছে একটা ভেক্টর লম্ব বরাবর ওই সারফেসের। এখন ওই ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করে দেই তাহলে একটা ইউনিট লম্ব ভেক্টর পাওয়া যাবে। সো আমাদের যে সারফেস, আমাদের সারফেস কি এখানে বলো তো? আমাদের সারফেস হচ্ছে যে ফুটবলের অর্ধেক অংশ, ফুটবলের অর্ধেক অংশ। উপরের অর্ধেক অংশ। তো ফুটবলের উপরের অর্ধেক অংশের ইকুয়েশন কত? ফুটবলের উপরের অর্ধেক অংশের ইকুয়েশন যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়ালস টু 1, সারফেসের ইকুয়েশন। এম আই রাইট? হ্যাঁ, হ্যালো, আচ্ছা তাহলে এবার স্যার এন হ্যাটটা ইজিলি বের করতে পারি। ওই সারফেস সমান সমান কি ধরতে হবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস 1। এখানে ভুল লিখছে কিন্তু, এখানে -1 সহ দিতে হবে। -1 ইকুয়ালস টু 0। যদি কোনো পার্থক্য নেই এর জন্য আর কি গ্রেডিয়েন্ট করলাম, তারপরে এটার ম্যাগনিটিউড দ্বারা ভাগ করে দিলাম। এইটাই হচ্ছে আমাদের ইউনিট নরমাল ভেক্টর। এটাকে সিম্পলিফাই করো, এটা হচ্ছে এন ড্যাশ। দেখো তো এন হ্যাট বের করতে পারবা? জি স্যার। এটা মনে হয় আমরা আগেও বের করেছি এভাবে, আমার যতটুকু খেয়াল আছে। এন হ্যাট বের করছো, তাহলে এই যে নেবলা ক্রস এ এটাও বের করছো ভ্যালু, আবার এন হ্যাট এটাও বের করছো, তাহলে এই দুইটা ডট প্রোডাক্ট নাও। এবার নেবলা ক্রস এর ভ্যালু পেয়েছিলা শুধু কে ভেক্টর, আর এন হ্যাটের ভেক্টর পেয়েছো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ভেক্টর। এন্ড দুইটা ডট প্রোডাক্ট সমান কি আসবে? হ্যাঁ হ্যালো, শুধু জেড আসবে, বুঝো নাই? ডট প্রোডাক্ট নিচ্ছ না, তাহলে কে কম্পোনেন্টের সাথে কে কম্পোনেন্ট? জি স্যার জেড শুধু জেড। তাহলে এইটুকুর বদলে, এই যে ভেতরে এইটুকুর বদলে শুধুমাত্র কি লিখতে পারবো বলো? কে ডট এন। কেন এটুকুর বদলে শুধুমাত্র জেড লিখতে পারবো না? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, জি স্যার। কি করছে এখানে? কে ডট এন ইকুয়াল টু জেড, সো nabla cross k dot n ds, let r be the projection এটুকু তো ওইটুকুই dx। আচ্ছা, ডট প্রোডাক্টে ভ্যালু বসালো কোথায়? এখানে ডট প্রোডাক্টে ভ্যালু বসায় নাই তো, এখানে জেড হবে। হ্যালো, স্যার পরের লাইনে বসাইছে। হ্যাঁ এখানে বসায়নি, তাহলে এখানে এখানে শুধু এখানে শুধু এর মানটুকু বসাইছে, পরে বসাচ্ছে এখানে শুধু ক্রস প্রোডাক্টের ভ্যালু বসাইছে। ক্রস প্রোডাক্টের ভ্যালু কে ডট এন ডিএস, এটুকু ঠিক আছে। এবার কে ডট এন ডিএস এই সারফেস ইন্টিগ্রালকে ডাবল ইন্টিগ্রেশনে নিয়ে নিছে, আর কে ডট এন এর ভ্যালুটা জেড লিখে দিছে, যেটা আগে যে ক্যালকুলেশন করে নেওয়া। কে ডট এর ভ্যালু জেড, আর ডিএক্স এটা কোথা থেকে আসলো? শুধুমাত্র এইটুকুই তো আসবে, কে ডট ডিএস।
আচ্ছা তোমরা এটুকু দেখো তো, আমি নেক্সট ক্লাসে আবার এখান থেকে শুরু করব আগামীকাল। ওকে, ওকে স্যার। এখান থেকে আগামীকাল শুরু করব, আর এটুকু শেষ করে আবার ম্যাথ ল্যাব ক্লাস নেব। সো আর বেশি নেই এখানে, এটুকুই শুধু। আর সবাইকে যারা ক্লাসে নেই, বিরক্ত হয়ে চলে গেছে, তাদেরকে বলে দিও যে আগামী ক্লাস থেকে ম্যাথ ল্যাব শুরু হবে। ওকে, ঠিক আছে।